ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আজকের আমি তোমাদের গণিতের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো, 11 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, যে 11 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলা আছে 2, 7, 9, 4, 6, 1, 3, 8 সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। চলো আমরা গণিতটা সমাধান করি। তোমাদের যে সংখ্যাটা রয়েছে তোমাদের 2, 7, 9, তারপরে 4, 6, 1, 3, 8। 2, 7, 9, 4, 6, 1, 3, 8। 9 এর স্থানীয় মান আর প্রকৃত মান। অতএব 9 এর স্থানীয় মান কত হবে দেখো। এখানে দেখো 9 এর স্থানীয় মান, এখানে বলা আছে 9 এর স্থানীয় মান কোথায়, 9 কোথায় আছে, এখানে 9 আছে। 9টা কত নম্বর এককে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর প্রকৃত মান কত হবে, 9 এর প্রকৃত মান কত হবে, 9 এর প্রকৃত মান সমান 9। এর বিয়োগফল কত হবে, এদের বিয়োগফল হবে, বা এখানে বলেছে তোমাদের পার্থক্য বলেছে, পার্থক্য মানে বিয়োগ করবে। 9 এর প্রকৃত পার্থক্য কত হবে, আমরা যদি 9 লক্ষ থেকে 9 যদি বাদ দিই, 9 যদি বাদ দিই সেক্ষেত্রে কত হবে, তাহলে 10 থেকে 9 বাদ দাও, কত হচ্ছে 1। এখানে 9, 9, 9, 9, 9, 9, 8। অর্থাৎ কত হলো, যে তোমাদের আনসার হলো 8, কটা 9 হলো, 4টে 9, 1, 2, 3, 4, 1। এটা হবে তোমাদের স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য, অর্থাৎ বিয়োগ। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে দেখো, যে দুটি সংখ্যার যোগফল বলা আছে, দুটি সংখ্যার যোগফল কত বলা আছে, 82945195। বড় সংখ্যাটি বলা আছে এত হলে অপর সংখ্যাটি কত হবে। তো দুটি সংখ্যার যোগফল বলা আছে আমাদের, বড় সংখ্যা ছোট সংখ্যা বের করতে হবে। এখানে বলা আছে বড় সংখ্যাটি হলো এত এবং অপর সংখ্যাটি কত হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল আমরা জানি, তাহলে বড় সংখ্যা যুক্ত ছোট সংখ্যা কত হচ্ছে, আমরা লিখতে পারি এইভাবে, বড় সংখ্যা যুক্ত অপর সংখ্যা সমান বলা হচ্ছে 82945195। এখানে বলা হচ্ছে বড় সংখ্যা দেওয়া আছে, বড় সংখ্যার মান দেওয়া আছে, বা বড় সংখ্যার মান কত দেওয়া আছে, যে 69100278 প্লাস অপর সংখ্যা সমান কত হবে, 82945195। এবার আমরা কী করবো, বা অপর সংখ্যা সমান এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দেবো আমরা। 82945195 থেকে এই সংখ্যাটা বাদ দেবো 69100278 ইকুয়ালস টু তোমাদের অ্যান্সারটা কত হবে দেখো। এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বাদ দিই সেক্ষেত্রে হবে তোমাদের হবে এরকম অ্যান্সারটা। অতএব অপর সংখ্যা সমান কত হবে, অপর সংখ্যা সমান 5 থেকে কত বাদ দেবো, 5 থেকে বাদ দেবো গিয়ে আমরা 8 বাদ দেবো, এটা 8 বাদ দিলে কত হবে, এক্ষেত্রে হবে 8 7 15, অর্থাৎ 7 1 9 4 4, তারপরে 8 3 1। এটা হচ্ছে তোমাদের অপর সংখ্যার মান। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা আছে দেখো, যে প্রদত্ত সংখ্যাগুলির সব থেকে কাছে 1000-এর গণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে যোগ করো বলা আছে। এখানে পূর্ণ সংখ্যা 1000-এর পূর্ণ সংখ্যা বলা আছে, এখানে 1000-এর পূর্ণ সংখ্যা 8643-এর পূর্ণ সংখ্যা কত হবে, নিকটবর্তী পূর্ণ সংখ্যা 9000 হবে, আর এটা হবে কি 5000, 9000 আর 5000, 9 5 14 14000 হবে।
তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 8643 হাজারের গণিতকের কার কাছে এসে থাকবে, 9000-এর কাছে এসে থাকবে। 8643 9000-এর কাছে এসে থাকবে। আর 5285 5000-এর কাছে এসে থাকবে। তাহলে এখানে 9000 যুক্ত 5000 সমান কত হচ্ছে, 9×5=14, অর্থাৎ 14000 হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক মালা নির্ণয় করো। এখানে বলেছে ওয়াই এর 3 গুণের চেয়ে 8 কম। ওয়াই এর 3 গুণের চেয়ে, অর্থাৎ ওয়াই এর 3 গুণ মানে কি 3y হবে, 3y হবে। আর 8 কম মানে কি কত হবে, 8 কম মানে -8, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি। মোহিনী খুব গল্পের বই পড়তে ভালোবাসে। সে 1 ঘন্টায় বইয়ের এত অংশ পড়ে ফেলে। তাহলে সম্পূর্ণ বইটা যদি 1 অংশ হয়, তাহলে এত অংশ পড়ে, তাহলে 1 ঘন্টায় কত, 1/3 অংশ পড়ে। তাহলে 5/6 ঘন্টায় বইটি কত অংশ পড়বে। তাহলে চলো এটা সমাধান করি। তাহলে সে পড়ে 1 ঘন্টায় পড়ে কত অংশ বলা হয়েছে, 1 ঘন্টায় পড়ে কত অংশ বলা হচ্ছে, 1 ঘন্টায় তোমাদের বলা হয়েছে 1/3 অংশ। তাহলে লেখো 1 ঘন্টায় পড়ে যে মোহিনী 1 ঘন্টায় পড়ে সমান 1/3 অংশ, বইয়ের 1/3 অংশ। তাহলে 5/6 ঘন্টায় কত পড়বে, ঘন্টায় পড়ে সমান 1/3 গুণিতক 5/6 সমান 6×3 = 18 আর 5×1 5, কত 5/18 অংশ, অর্থাৎ 18-র 5 অংশ, বুঝেছে। চলো পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন দেখো 6 থেকে প্রশ্ন, কত মিনিটে 1/6 অংশ সমান 6 মিনিট হয়। তাহলে কত মিনিটে 1/6 অংশ বলা আছে, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট হয়, কত মিনিটে বলা হচ্ছে। ধরি আমরা মানটা হচ্ছে এক্স এর ধরি মিনিটটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে এক্স এর কত হবে, এক্স এর কত 1/6 অংশ সমান কত হচ্ছে 6 মিনিট হচ্ছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু 6 গুণিতক 6/1। অতএব এক্স ইকুয়ালস টু কত হবে, 6 36, 36 মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট, বোঝা গেছে। 36 মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা আছে, দেখো ফুলমণি তার জমি 0.3 অংশে বাড়ি করেছেন, বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছে। তাহলে বাকি অংশের 0.2 অংশের ফুলের চাষ করেছেন, ফুলমণি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন। চলো আমরা এই গণিতটা করে দেখি। তাহলে ধরি ফুলমণির সম্পূর্ণ অংশ হচ্ছে, ফুলমণির জমির সম্পূর্ণ অংশ কত হবে, সম্পূর্ণ অংশ সমান 1। এখানে বলেছে বাড়ি করেছেন কত হবে, 0.35% অংশে। আচ্ছা বাড়ি করেছেন কত, 0.35 অংশে। আর বাকি অংশ অতএব বাকি অংশ সমান কত হবে, আমরা সম্পূর্ণ অংশ 1 থেকে যদি আমরা 0.35 বাদ দিই, কত হচ্ছে তোমার 65, অর্থাৎ 0.65 অংশ। বাকি অংশ কত হবে, 0.65 অংশ। এরপর বলা আছে বাকি অংশের কত, 0.2 অংশে ফুলের চাষ করেছেন, অর্থাৎ ফুলের চাষ করেছেন কত অংশে ফুলের চাষ করেছেন। অতএব ফুলের চাষ করেছেন কত অংশ, ফুলের চাষ করেছে কত অংশে, যে বাকি অংশের কত অংশ, 0.2 অংশ, অর্থাৎ আমরা লিখব 0.65 ইন্টু কত হচ্ছে 0.2 সমান কত হচ্ছে। তাহলে 0.65-এর সঙ্গে যদি 2 গুণ করি আমরা কত হবে, তাহলে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, আর 6 দুগুণে 12, 1-এ 13, 13.0, অর্থাৎ 0 তুলে দাও, কত হচ্ছে 0.13। তাহলে ফুলের চাষ করেছেন কত হবে, অতএব ফুলের চাষ করেছেন 0.13 অংশে, 0.13 অংশে, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন দেখো যে 8 দিকের প্রশ্ন, একই রকম 4টি লজেন্সের প্যাকেটের জন্য ওজন বলেছে 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে। তাহলে একই রকম 4টি লজেন্সের প্যাকেটের ওজন বলা আছে
4টি প্যাকেটের ওজন বলা হচ্ছে এত গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে? তাহলে একটি প্যাকেটের ওজন কত হবে? অর্থাৎ 12.4কে আমরা 6কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু একটি প্যাকেটের ওজন বেরিয়ে যাবে। যেহেতু 4টি প্যাকেটের মোট ওজন বলা হচ্ছে, 4টি প্যাকেটের মোট ওজন বলা হচ্ছে কত? 12.6 গ্রাম। তাহলে 4টি প্যাকেটের ওজন কত বলা হচ্ছে? তাহলে 4টি প্যাকেটের ওজন, 4টি প্যাকেটের মোট ওজন সমান কত বলা হচ্ছে? সমান বলা হচ্ছে 12.6 গ্রাম। অতএব একটি প্যাকেটের ওজন হবে, ওজন সমান কত হবে? 12.6 ভাজিত কত হবে? 4। তাহলে 12.6কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি আমরা এইভাবে করব। তাহলে 12.6 বাই কত হচ্ছে? বাই, অর্থাৎ দশমিক তুলে দাও, কত হচ্ছে? 10। ভাগ আছে, গুণ করো, করলে 1/4 হয়ে যাবে। অর্থাৎ কত হলো? 4 4 3 12, অর্থাৎ 2 করো, আর এখানে কত হবে? 6 করো। 2 করো, 6 করো, এখানে কত হচ্ছে? 3 করো। 63 দুগুণে কত হবে? 126। 126 63 কত হলো? 2 আছে, এখানে কত হবে? তাহলে 63/20 হচ্ছে। 63/20। এবার 63কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে, তাহলে 20 3 60, কত হলো? 3, দশমিক দিয়ে 0 9, 20 একে 20, বাকি আছে কত হবে? 1 0 10, দশমিক আছে 0 9, 100, 20 5 100, কত হলো? সমান 3.15 গ্রাম। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে, দেখো এখানে 9 দাগের প্রশ্ন। দেখো 9 দাগের প্রশ্ন কি বলা আছে? যে যদি 17টি ডাকটিকিটে বিমলের মোট ডাকটিকিটের 20% হয় তবে বিমলের মোট ডাকটিকিটের সংখ্যা কত ছিল? তাহলে যদি 17টি ডাকটিকিটে বিমলের মোট ডাকটিকিটের 20%, বিমলের মোট ডাকটিকিটের 20% হলে বিমলের মোট ডাকটিকিট কত? তাহলে আমরা যদি ধরি বিমলের ডাকটিকিটের সংখ্যা, ধরি বিমলের ডাকটিকিটের সংখ্যা সমান xটি। তাহলে অতএব x ইন্টু কত বলা আছে? 20%, অর্থাৎ 20/100 ইকুয়ালস টু কত হবে? 17। তাহলে বিমলের ডাকটিকিটের 20% হবে কত হবে? 17টি ডাকটিকিট। তাহলে বা x ইকুয়ালস টু কত হবে? 17 গুণিতক 100/20। 0 0 কেটে দাও, 2 5 10, 5, কত হচ্ছে? বা x ইকুয়ালস টু কত হবে? 17 গুণিতক কত হবে? 5। অতএব x ইকুয়ালস টু কত হবে? 17 5 কত হবে? 85। 85টি। পরের প্রশ্ন ছিল কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো এদিকে চলে এলাম আমরা পরের কথা। দেখো কি বলা আছে, যে 9 দাগের প্রশ্ন, রসুলপুর গ্রামের লোক সংখ্যা বলা আছে গত বছরের তুলনায় বা এবছর 12% বেড়েছে। যে গত বছর যে পরিমাণ জনসংখ্যা ছিল, যে সংখ্যক জনসংখ্যা ছিল, এবছর তার 12% বৃদ্ধি পেয়েছে। আগের বছর ওখানকার জনসংখ্যা ছিল 775 জন, 75 জন হলে এখন জনসংখ্যা কত হবে? তাহলে বলা হচ্ছে আমাদের, তাহলে কি রসুলপুর গ্রামের লোক সংখ্যা গত বছর তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। আগের বছর ওখানকার জনসংখ্যা ছিল, অর্থাৎ গত বছর মানে কি আগের বছর, গত বছর জনসংখ্যা ছিল কত? ছিল সমান কত হবে? 775 জন। অতএব এবছর জনসংখ্যা কত হবে? এবছর জনসংখ্যা সমান কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? আমাদের বলা আছে 12%, অর্থাৎ 775 গুণিতক যুক্ত ব্র্যাকেটের মধ্যে 775 আবার লেখো, গুণিত কত হবে? কত পার্সেন্ট? 12%, অর্থাৎ 12/100। 12/100। তাহলে এবার আমরা লিখতে পারি যে 25 দিয়ে কাটবো, 25 4 100,
আর 25 3 75, 2 25, 25 একে 25, আর 4 3 কত হচ্ছে 12, 4 3 12, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। সমান কত হলো 775 যুক্ত যুক্ত এখানে 31 গুণিতক 3, 3 একে 3, 3 3 9, 93। সমান কত হলো তাহলে 5 3 8, আর 9 7 16, 6 হাতে 1, 7 একে 8, 868 জন। কত বলা আছে 868 জন। তাহলে এই বছর জনসংখ্যা কত হলো, এই বছর জনসংখ্যা 868 জন। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় লেখো। দেখতে পাচ্ছি আমরা 0.63, আর এটা ভগ্নাংশের সংখ্যা। আমরা যদি এই সংখ্যাটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি, অর্থাৎ পৌনঃপুনিকের সংখ্যাটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে লিখি, তাহলে সেক্ষেত্রে হবে এখানে যেহেতু রয়েছে একটা 0.63 দুটোর পৌনঃপুনিক থাকছে, কেমন ইকুয়ালস টু আমরা বাই দেবো, দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখে দেবো 63, আর নিচে লিখবো দশমিক মানে 1, আর পরে দুটো অঙ্ক আমরা দুটো শূন্য বসে দিলাম। এবার উভয় দিকে বিয়োগ দিলাম। এবার দেখো প্রথমে যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে তার পূর্বে কত অঙ্ক আছে, দেখতে পাচ্ছি শূন্য ছাড়া কোনো অঙ্ক নেই, সুতরাং শূন্য বসে দেবো। আর নিচে দেখো এখানে দশমিক মানে 1 ধরি, আর এর পরের জাস্ট যে অঙ্ক আছে তার মাথায় পৌনঃপুনিক আছে, সেই পৌনঃপুনিকের অঙ্ক আর দশমিকের মাঝে কোনো অঙ্ক নেই, সুতরাং কত হবে এখানে শুধুমাত্র 1 হবে। বুঝা গেছে? এবার আমরা কি করব, যে এখানে 63 থেকে 0 বাতিল কত হবে 63 হবে, আর 100 থেকে 1 বাতিল কত হবে 99। আমরা কাটাটি করব, তাহলে কত হবে 3 2 6, 3 1 3, আর 3 3 9, আর 3 7 21, আর 11 3 33, কত হবে 7 বাই কত হচ্ছে 11, 7 বাই 11 হচ্ছে। তাহলে 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক যদি হয়, এক্ষেত্রে আরও দুটো অঙ্ক সংখ্যা আছে, কত হচ্ছে 5/6 আর 3/4। এর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে বলা আছে ছোট বড়, অর্থাৎ তারপর হচ্ছে দেখো একটা আমরা 7/11 পেয়ে গেছি। 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিকের সামান্য ভগ্নাংশ হলো গিয়ে 7/11। এবার বলা হচ্ছে আরও দুটো যে মান রয়েছে, যে সংখ্যা দুটো রয়েছে, সেটা হচ্ছে 5/6, ওটা একটা পেলাম আমরা 7/11, মিনস হচ্ছে 0.6 পৌনঃপুনিক এর মান হলো 7/11। আরেকটা আছে কি 5/6 হলো, আর আছে 3/4। চলো আমরা পরের পাতা লিখি। প্রথমে একটা ছিল 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, এর মান বেরিয়েছিল 7/11। এরপর আছে এই দুটো মান, যেহেতু একটা হচ্ছে 5/6 আর হচ্ছে 3/4, ইকুয়ালস টু আমরা এই তিনটি ভগ্নাংশের হরগুলো কি লসাগু করব, কি কি আছে, তাহলে 11 6 আর হচ্ছে 4, তাহলে 2 2 3 6, আর 2 2 4, 3 আচ্ছা কত হলো লসাগু 11 আচ্ছা 3 2 6, 6 2 12, আচ্ছা 11 2 22, 22 3 66, 66 2 কত হবে 22 3 66, 66 3 6 3 18, 8 হাতে 1, 6 3 18 একে 19, 198। তাহলে আমরা গুণ ঠিক করলাম তো, তাহলে 6 3 18, 8 হাতে 1, সরি দেখো 2 হবে, 2 হবে না 2 হবে। তাহলে 11 2 22, 22 3 33, 22 3 22 3 63, 63 গুণ 2 2, 63 সরি 66 গুণিতক 2, 6 দিনে 12, 2 হাতে 1, 6 দিনে 12 একে 13, 132। লসাগু কত হলো, লসাগু হলো 132। এবার দেখো আমরা এই সংখ্যাগুলো আবার পুনরায় লিখবো। 7/11, 5/6, 3/4 গুণিতক দেব, তাহলে এগুলো দেখো 132কে 4 দিয়ে যদি ভাগ করি, 2 4 33 হবে, 33 33 4 কত হবে 132, উপরেও 33 লিখে দাও। আর এখানে 6 3 2 6, 11 2 22, 22 22, আর 5 10 0 হাতে 1, 5 10 একে 11, এখানে 3 3 9, আর 3 3 9, আর এখানে আছে 11, দেখো 11 বাদ দাও, 3 2 6, 6 2 12,
নিচে 12 হলে উপরে 12 বসাও, তাহলে 12 সাথে 84। এবার দেখতে পাচ্ছি আমরা কোনটা বড় কোনটা ছোট। এখানে বলেছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় বলা হচ্ছে। সবচেয়ে বড় কোনটা আমরা দেখতে পাচ্ছি 99, লবগুলো 99, 110 আর 84। এর মধ্যে দেখতে পাচ্ছি 5/6টা সব থেকে বড়, 5/6টা সব থেকে বড়। তাহলে অতএব বড় সংখ্যা কত হবে? বড় সংখ্যাটি হবে বা সবচেয়ে বড়টি হবে কোনটা হবে? 5/6। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে 12 দাগের প্রশ্ন। দেখো 12 দাগের প্রশ্নটা কি বলা আছে, প্রদত্ত হয়ে গেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, কোন সংখ্যাটি হবে? চলো আমরা গণিতটা করে দেখি। দেখো প্রথমে আমরা কি করব, যে আমরা 3 বলা হচ্ছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে বলা হচ্ছে। এক্ষেত্রে হবে প্রথমে আমরা লিখবো, প্রথম সংখ্যাটা হচ্ছে 564। 564 থেকে যদি আমরা 3 বাদ দিই কত হচ্ছে? 561 হবে। আবার 630 থেকে যদি আমরা 3 বাদ দিই কত হবে? 627 হবে। এবার আমরা প্রশ্ন উত্তরে লিখতে পারি যে গসাগু নির্ণয় করব, যে অতএব এখানে বলা আছে 661 আর 561 আর 627 এর গসাগু। তাহলে 561 ও 627 এর গসাগু সমান কত হবে? আমরা 561 আর 627 যদি গসাগু করি সেক্ষেত্রে হবে তাহলে কত হবে? প্রথমে আমরা ভাগ পদ্ধতি করতে পারি, ভাগ পদ্ধতি করব। তাহলে 627কে 561 দিয়ে যদি আমরা ভাগ করি, 561 একে 561 বিয়োগফল কত হবে? বিয়োগফল এখানে 6 হবে, আর এখানে 6 5 11 5 হবে। আর এবার আমরা কী করব, এবার এই 56কে আবার এই 56কে যদি আবার 561 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে হবে 56 একে 56, তাহলে ভাগশেষ কত হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা, না এখানে সরি এখানে 6 হলো, এখানে কত হলো? 12 থেকে 6 বাদে কত হবে? 6 হবে। 66 হচ্ছে এখানে 66। তাহলে 561কে আমরা 66 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 66 আসছে, 66 আসছে কত হবে? 528। 528 এবার বিয়োগ করে কত হচ্ছে? 3 আর 3 33। আবার 33কে এই 66 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? তাহলে 33 কত হচ্ছে? 33 3 দুগুণে 6, দুগুণে কত হবে? 66, কত হচ্ছে? 33। কত হলো? 33। তাহলে এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সারটা হবে তোমাদের এখানে বলা হচ্ছে 33 বলা আছে গসাগু। তো 33 গসাগু হলে এখানে কি বলা আছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বলা হচ্ছে। দেখো যে বলা হচ্ছে এখানে তোমাদের যে কোন বৃহত্তম সংখ্যা বলা আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো তোমাদের কত হবে? 33 হবে। বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন দেখি। গণিতগুলো অত্যন্ত বড়, তোমাদের 1 নম্বরের জন্য উপযুক্ত নয় এটা। তারপর বলা হচ্ছে দেখো 13 দিকের প্রশ্ন। দেখো এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি হবে? আমরা জানি এ বি রশ্মির প্রান্তবিন্দু হবে একটি। এ বি রশ্মির প্রান্তবিন্দু হবে একটি, হবে একটি প্রান্তবিন্দু, একদিকে একটি প্রান্তবিন্দু থাকবে আর অপরদিকে অসীম দূরত্ব থাকবে। তারপর পরের প্রশ্ন দেখো প্রদত্ত ছবিতে যে কোনো 3টি বিন্দুর নাম লেখো। প্রদত্ত চিত্রে 3টি ছেদবিন্দু বলা আছে। এখানে দেখতে পাচ্ছি 3টি বলেছে, 4টি রয়েছে এম এন ও পি। এখানে 4টি ছেদবিন্দু রয়েছে, যে কোনো 3টি বলে দেবে, তাহলে কি এম এন আর পি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা 3 দিকের প্রশ্ন, অর্থাৎ 15 দিকের প্রশ্ন। অশূন্য কোন সংখ্যা দিয়ে 432কে গুণ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অশূন্য বলা আছে, অশূন্য কোন সংখ্যা, অর্থাৎ আমরা একটা সংখ্যা লিখবো যে সংখ্যার কোনো শূন্য থাকবে না, দিয়ে 432কে গুণ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে চলো আমরা একটু দেখি। দেখো প্রথমে আমরা লিখতে পারি যে সংখ্যাটা হচ্ছে 432। 432কে যদি আমরা লসাগু করি, প্রথমে 432কে যদি আমরা লসাগু করি তাহলে 432 এর লসাগু
তাহলে 432কে যদি আমরা লসাগু করি, 2 2 দুনে 4, 1 2 6, তাহলে হচ্ছে কত হচ্ছে 2 1 0 8, 2 5 4, আর 2 2 7, আর 3 9, আর 3 3। কী পেলাম আমরা? তাহলে 2 গুণিতক কতগুলো 2 পেলাম? 1 2 3 4, 1 2 3 4 গুণিতক 3টে 3, 3 গুণিতক 3 গুণিতক 3। দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে, দুটো 2 হলে 2 এর বর্গ হচ্ছে, আবার দুটো 2 গুণিতক 2 এর বর্গ, আবার দুটো 3 3 এর বর্গ, আবার গুণিতক 3। অর্থাৎ একটা 3 আছে, সবগুলো বর্গ হচ্ছে। আর যদি আরেকটা যদি 3 আমরা গুণ করি অতিরিক্ত, তাহলে আমরা লিখতে পারি যে অশূন্য কোন সংখ্যা দিয়ে এতকে গুণ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি অশূন্য এর সঙ্গে 3 যদি একটা গুণ করি, 3 কিন্তু অশূন্য সংখ্যা। সুতরাং যদি দেখো, অতএব এখানে কত হলো লসাগু? দেখো 2 এর বর্গ, অর্থাৎ 2 এর বর্গ গুণিতক 2 এর বর্গ গুণিতক 3 এর বর্গ গুণিতক 3 এর সঙ্গে 3 গুণ করলে তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো পরের প্রশ্ন দেখো, বলেছে 16তম প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? বলা হচ্ছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের বের করতে হবে 36 6 36 6। এখানে বর্গ 6 আচ্ছা 36 6 হচ্ছে, এখানে 5 5 25, 6 5 11 হচ্ছে, এখানে হচ্ছে 11 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 6 5 11, আচ্ছা এখানে 7 7 49, আর 3 3 না 6 3 কত হবে 7 3 10 হচ্ছে, এখানে হচ্ছে 10, আর এখানে 5 5 25 5, এখানে 10 110, 10 5 কত হচ্ছে 15, এখানে হচ্ছে 2 2 4 2, আর 4 4 16, 4 2 কত হচ্ছে 6। তাহলে এখানে বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? দেখতে পাচ্ছি এই 6টা ছোট, অর্থাৎ কত হবে √4 + √16 হবে তোমাদের সঠিক অ্যান্সার। কোনটা হবে? এখানে বলেছে সঠিক উত্তর হবে √4। এটা হচ্ছে অপশন নাম্বার ডিটা তোমাদের সঠিক উত্তর হবে। এখানে এর টোটাল যোগফল 6 হচ্ছে, এর টোটাল যোগফল 15, এর টোটাল যোগফল 10, এর টোটাল যোগফল 11। তাহলে সবথেকে ছোটো কোনটা আছে? এটা হচ্ছে, ঠিক আছে, অপশন নাম্বার ডিটা তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 17 থেকে প্রশ্ন, কিংসুক কাল 10টা 25 PM, অর্থাৎ রাত্রি 10টা বলা আছে, 10টা 25 মানে কি রাত্রি 10টা 25 AM ঘুমিয়ে পড়লো। আজ সে 6টা 10 AM ঘুম থেকে উঠে পড়লো। সে কত সময় ঘুমালো? চলো তাহলে কিংসুক 10টা 15 থেকে 11টা হতে কত মিনিট জানি আমরা। দেখো এই গণিতগুলো খুবই ইজিলি গণিত, ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে লিখবে যে 10টা 15 রাত্রি, দেখো রাত্রি 10টা কত না 10টা 25 বলা আছে, 10টা 25 PM থেকে 11টা PM, 11টা PM হচ্ছে 11টা PM কত হচ্ছে 11টা PM যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কত মিনিটের ডিস্টেন্স হচ্ছে কত? তাহলে এক্ষেত্রে 25 মিনিট কত হবে 5 হচ্ছে 35 মিনিট। এক্ষেত্রে একদিকে ঘন্টা লিখব, একদিকে মিনিট লিখব। তাহলে কত মিনিট ঘুমিয়েছিল? এখানে ঘুমিয়েছিল কত মিনিট? দেখতে পাচ্ছি আমরা 35 মিনিট ঘুমিয়েছিল, 35 মিনিট ঘুমিয়েছিল। আর এদিকে 11টা থেকে 12টা, তাহলে 11টা রাত্রি 11টা থেকে রাত্রি 12টা, তাহলে 11টা থেকে 11টা PM থেকে, তাহলে রাত্রি 12টা AM কত হচ্ছে? ডিস্টেন্স কত হচ্ছে? 1 ঘন্টা হচ্ছে। এবার বলেছে 12টা থেকে 6টা পর্যন্ত, রাত্রি 12টা AM থেকে পরের দিন 6টা AM পর্যন্ত, AM কত হবে তোমাদের 6 ঘন্টা, 12 থেকে 6টা 6 ঘন্টা হবে, ও ঘন্টা 6 ঘন্টা। এবার 6টা থেকে কত হবে? তাহলে 6টা AM থেকে
কত বলা হচ্ছে, 6টা AM থেকে 10, তাহলে কত হবে 0, আচ্ছা 6টা 10, 6টা কত হচ্ছে 6টা 10 AM, কত ডিস্টেন্স, সময় হচ্ছে 10 মিনিট, তাই না? 10 মিনিট হচ্ছে। এক্ষেত্রে দেখো যোগ করো, কত 35 আর 10 কত হবে 45, এদিকে 6 আর 1 কত হবে 7, 7 ঘন্টা 45 মিনিট। সে ঘুমিয়েছে কত হবে 7 ঘন্টা 45 মিনিট, 7 ঘন্টা 45 মিনিট, 45 মিনিট, 7 ঘন্টা 45 মিনিট। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে 13 প্রশ্ন, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? কোনো বৃত্তের বৃহত্তম জ্যা বলা আছে, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি বলা হচ্ছে। মানে বৃহত্তম জ্যা মানে আমরা জানি ব্যাস, জানি ব্যাস হচ্ছে 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে, অর্থাৎ 10 ভাজিত 2 সমান কত হবে 5। আমরা সবসময় মনে রাখবো যে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস হবে, আর ব্যাস যদি 10 সেমি হয় তার ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ, অর্থাৎ অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করবো আমরা, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 হচ্ছে। তোমাদের 5 সঠিক উত্তর হবে। তারপর প্রশ্ন দেখি যে কত 19 থেকে প্রশ্ন, নাড়ু ও হারুর বয়সের অনুপাত বলা হচ্ছে 5:6। যদি নাড়ুর বয়স 10 হয় তবে হারুর বয়স কত হবে? তাহলে ধরি হারুর বয়স যদি এক্স ধরি, ধরো নাড়ুর বয়স ও হারুর বয়স বলা আছে, নাড়ুর বয়স এখানে কার বয়স বের করতে বলছে আমাদেরকে হারুর বয়স কত হবে? তাহলে ধরি হারুর বয়স এক্স, হারুর বয়স কত হচ্ছে এক্স বছর। তাহলে এখানে প্রথমটা বলা আছে নাড়ু ও হারু, নাড়ু ও হারু বলা আছে, তাহলে অতএব সুতরাং নাড়ু, নাড়ু বাই হারু, হারু এর অনুপাত কত আছে 5:6, অর্থাৎ 5/6, 5/6 এখানে কত হবে ইকুয়ালস টু কত আছে, এখানে উপরটা নাড়ু আছে নিচেরটা হারু আছে, নাড়ু আছে কত 10 বছর বয়স হলে হারুর বয়স কত হবে, হারুর বয়স এক্স ধরেছি, তাহলে তাহলে 5 ইন্টু এক্স ইকুয়ালস টু কত হবে 10 ইন্টু 6, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 10 ইন্টু 6 বাই কত হবে 5, 5 দুগুণে 10 কত হবে, এক্স ইকুয়ালস টু কত হবে 6 দুগুণে 12, কত বছর হবে 12 বছর হবে, কত বছর 12 বছর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে এখানে দেখো যে 20 দাগের প্রশ্ন, 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের এত সেন্টিমিটার লাল রং দেওয়া হলো, বাকি অংশে কোনো রং করা নেই, বাঁশের মোট দৈর্ঘ্য এবং রং না করার দৈর্ঘ্যের সরল অনুপাত কত? তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য এবং রং না করা অংশের সরল অনুপাত কত হবে? তাহলে বাঁশের দৈর্ঘ্য কত হবে, 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার রং করা হয়েছে, 75 সেন্টিমিটার, বুঝেছো? তাহলে 2 মিটারকে আমরা সেন্টিমিটার কনভার্ট করব, এখানে তোমাদের এককটা কি হবে? এক্ষেত্রে তোমাদের এককটা লিখতে হবে সেন্টিমিটার হোক বা মিটার হোক, যে কোনো একটা করে নেবে, তোমরা সেন্টিমিটার করতে পারো বা মিটার করতে পারো, দুটো কিন্তু একক একই মানে থাকতে হবে। তাহলে মিটার থাকলে মিটার হবে, আর সেন্টি থাকলে সেন্টি, সবগুলো সেন্টি হবে। তাহলে মিটার থাকলে সবগুলো মিটার করবে, আর সেন্টি থাকলে সবগুলো সেন্টি করবে। চলো এখানে কি বলা হচ্ছে যে বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে, বাঁশের দৈর্ঘ্য, বাঁশের দৈর্ঘ্য সমান কত আছে 2 মিটার, 2 মিটার মানে সেন্টিমিটার, মানে 2 মিটার সমান কত হবে 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার মানে সেমি। আর বাঁশের দৈর্ঘ্য কত আছে, এটা দৈর্ঘ্যের 75 সেন্টিমিটার লাল রং করা হয়েছে, এবং লাল রং করা হয়েছে কত অংশ, লাল রং করা হয়েছে কত অংশে 75 সেন্টিমিটার অংশে, 75 সেন্টিমিটার মানে সেমি। এবার বাকি অংশে কোনো রং করা হয়নি, তাহলে অতএব বাকি অংশের রং করা আচ্ছা রং না করা অংশ, বাকি অংশ লেখো, বাকি রং না করা অংশ
না করা অংশ কত হবে? তাহলে 200 থেকে আমরা কি করব, 200 সেন্টিমিটার থেকে 75 সেন্টিমিটার বাদ দেব। সেন্টিমিটার কত হচ্ছে? এখানে 125 হবে, 125 সেন্টিমিটার সেমি। তাহলে বাকি রং না করা অংশ কত হচ্ছে? 125 সেন্টিমিটার। আর বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে? 200 সেন্টিমিটার। বলছে বাঁশের মোট দৈর্ঘ্য এবং রং না করা দৈর্ঘ্যের সরল অনুপাত কত হবে? অতএব আমরা লিখতে পারি যে বাঁশের দৈর্ঘ্য ও রং না করা অংশের অনুপাত, এখানে সরল বলা আছে, সরল অনুপাত সমাগত হচ্ছে। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য 200 ছিল, তাহলে 200 আর রং না করা অংশ হচ্ছে 125, তাহলে 25 আসছে 200 আর 25 5 125, কত হচ্ছে 8:5। কত হচ্ছে 5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নগুলো আছে, দেখো XI। দেখো তাতাই বই কেনার জন্য একটি বইয়ের দোকানে গেল। একটি বইয়ের গায়ে তার দাম লেখা আছে 400 টাকা, কিন্তু দোকানদার তার থেকে 380 টাকা নিল। তাতাই কত অংশই বই কেনায় ছাড় পেল? তাতাই বই কেনার জন্য একটি বইয়ের দোকানে গেল, একটি বইয়ের গায়ে তার দাম কত লেখা আছে? 400 টাকা লেখা আছে। দোকানদার তার থেকে 380 টাকা নিল। কত হবে? 380 টাকা নিল। তাতাই কত শতাংশ বই কেনার ছাড় পেল? তাহলে চলো গণিতটা আমরা করে দেখি। তাহলে বলা আছে তাতাই বই কিনেছিল, বইয়ের গায়ে লেখা ছিল 400 টাকা, অর্থাৎ দোকানদার নিল কত টাকা? আর দোকানদার তার থেকে নিল 380 টাকা। এখানে ছাড় কত হলো? অতএব তাহলে বইয়ের গায়ে লেখা আছে 400 টাকা, অর্থাৎ ধার্য মূল্য কত আছে? সমান 400 টাকা। আর কত টাকা নিল? 380 টাকা। তাহলে ছাড় কত হবে? ছাড় সমান কত হবে? তাহলে 400 টাকা থেকে কত হবে? 380 টাকা বাদ দেবো, সমান কত হবে? 20 টাকা। তাহলে 400 টাকায় ছাড় দেয় কত হবে? 20 টাকা। 400 টাকার উপরে 400 টাকায় ছাড় দেয় সমান 20 টাকা। তাহলে 1 টাকায় ছাড় দেবে কত হবে? 20 বাই কত হবে? 400। আর শতকরা 100তে ছাড় দেবে কত হবে? 100 টাকা ছাড় দেবে কত হবে? 20 বাই কত হবে? 400 গুণিত কত হবে? 100। 0 কাটো, কত হচ্ছে? 4, আর 4 5 কত হচ্ছে? 20। কত হবে? শতকরা মানে কি? পার্সেন্টেজ হবে। তাহলে 5%। কত পার্সেন্ট? 5%। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে দেখো 22 দাগের প্রশ্ন, যে দুর্গানগরের পাড়ার রাস্তা সরানোর জন্য চাঁদা তোলা হলো। তুমি ওয়াই টাকা বা চাঁদা দিলে, কিন্তু তোমার বন্ধু তোমার দ্বিগুণের থেকে 10 টাকা চাঁদা বেশি দিল। তোমার বন্ধু কত টাকা দিল? তাহলে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, তুমি ওয়াই টাকা চাঁদা দিলে। তাহলে তুমি মানে আমি চাঁদা দিয়েছি ওয়াই টাকা, তাহলে আমার বন্ধু তোমার দ্বিগুণের থেকে 10 টাকা চাঁদা বেশি দিল। তাহলে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে আমি দিয়েছি কত টাকা? তা আমি দিয়েছি চাঁদা কত? দেখো আমি দিয়েছি কত টাকা? ওয়াই টাকা। আর বন্ধু দিয়েছে কত হবে? বন্ধু দিয়েছে আমার দ্বিগুণের থেকে, তোমার বন্ধু তোমার দ্বিগুণের থেকে 10 টাকা চাঁদা বেশি দিল। অর্থাৎ আমি যে টাকা দিয়েছি তার দ্বিগুণ মানে 2y টাকা, তার থেকে বেশি কত হচ্ছে? 10 টাকা বেশি দিয়েছে, অর্থাৎ +10। অর্থাৎ 2y + 10 টাকা। কত হচ্ছে? 2y + 10 টাকা বেশি দিয়েছে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখো। 13 থেকে প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত? তাহলে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যা বেরিয়ে যাবে। অতএব অপর সংখ্যা সমান কত হবে? অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। লসাগু কত ছিল? গসাগু কত ছিল? লসাগু ছিল 150 গুণিত গসাগু 5, আর একটি সংখ্যার মান কত? 30
শূন্য শূন্য কেটে দাও, 3 5 কত হবে 15, সমান 5 5 25। তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা সমান 25, অপর সংখ্যা কত হবে? 25 হবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, XXIV বলা আছে, তুমি তোমার মায়ের তৈরি পায়েস 3/5 অংশ স্কুলে নিয়ে গেলে। তাহলে মায়ের মা পায়েস করেছিল সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 অংশ, তাহলে পায়েসের 3/5 অংশ স্কুলে নিয়ে গেলে। তোমার কিছু বন্ধু সমানভাবে পায়েস ভাগ করে খেলো, তারা প্রত্যেককে 1/10 অংশ পায়েস খেলো। তোমার কতজন বন্ধু পায়েস খেলো? চলো, তাহলে 3/5 অংশ স্কুলে নিয়ে গেছিলো, তোমার কিছু বন্ধু সমানভাবে পায়েস ভাগ করে খেলো, তাহলে প্রত্যেক কত করে পেয়েছে? 1/10 অংশ করে পেয়েছে। তাহলে কতজন বন্ধু হবে? তাহলে আমরা কি করব, তাহলে কতজন বন্ধু যদি হয় তাহলে আমরা কি করব, মোট পায়েস হচ্ছে, তাহলে মায়ের তৈরি পায়েসের 3/5 অংশ নিয়ে গেছিলাম, তার কিন্তু কত অংশ, তাকে আমরা 1/10 অংশ করে ভাগ করে খেয়েছি, অর্থাৎ ভাগ করব। তাহলে বন্ধুর সংখ্যা কত হবে? সরাসরি করব আমরা, বন্ধুর সংখ্যা সমান মোট 3/5 অংশ ছিল, কত অংশ করে খেয়েছে? 1/10 অংশ করে খেয়েছে। সঙ্গে কত হবে? 3/5 গণিত কত হবে? 10/1, কত হবে? 5 2 10 সমান 3 2 6, কত হচ্ছে? বন্ধুর সংখ্যা কত হবে? বন্ধুর সংখ্যা হবে কত হবে? 6 জন। তাহলে অতএব বন্ধুর সংখ্যা কত হলো? 6 জন। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে, 25 থেকে প্রশ্ন দেখো, 6/7 এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে এত হবে। তাহলে চলো, তাহলে কি বলা আছে, বলেছে 6 কত বলা আছে, 6/7 এর সঙ্গে 3 গুণ, এর 3 গুণ অর্থাৎ গুণিতক 3 এর সঙ্গে কত যোগ করলে, অর্থাৎ যুক্ত আমরা ধরলাম x যোগ করলাম, যোগ করার ফলে কত হবে? 2 পূর্ণ 6/7 হবে, সমান কত হবে? 6 3 18, 18/7 প্লাস কত হচ্ছে x ইকুয়ালস টু 7 2 14, 14 আর 6 কত হবে? 20, তাহলে 20/7 বা x ইকুয়ালস টু কত হবে? 20/7 বিয়োগ কত হবে? 18/7 সঙ্গে কত হবে? 7 20 থেকে 20 বিয়োগ কত হবে? 18 সঙ্গে কত হবে? 2/7, কত হবে? 2/7 উত্তর হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে কত? 2/7 যোগ করলে কিন্তু 2 পূর্ণ 6/7 হবে, ঠিক আছে? তাহলে এবার চলো দেখি কি বলা আছে, তারপর বলা আছে দেখো 2 দিকের প্রশ্ন চলে এলাম আমরা। 2 কি বলছে যে 2 তোমার বয়স যখন 11 বছর 7 মাস 10 দিন হিসাব করে নির্ণয় করো, কত সময় পরে তোমার বয়স হবে 18 বছর। কত সময় পরে তোমার বয়স হবে 18 বছর। এবার কি করব, 18 বছর থেকে আমরা এই মাসগুলো বা এই দিনগুলো বের করব। 11 বছর 7 মাস 10 দিন বাদ দেবো, 18 বছর থেকে 11 বছর 7 মাস 10 দিন বাদ দেবো। তাহলে বাদ দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কি 18 বছর ছিল, বছর মাস আর দিন। তাহলে কত বছর ছিল? 18 বছর। 18 বছর মাসের 0 0 আর দিনের 0 0, কত বাদ দেবো? 11 বছর 7 মাস, কত বাদ দেবো? 11 বছর 7 মাস 10 দিন বাদ দেবো। তাহলে এখানে দিন নেই, একধার করি, মাসের করে কত হবে? বছর থেকে একধার করলে কত? মাসে কত হবে? 12 হবে। এটি কত হবে? 12 হয়ে যাবে। 12 থেকে যদি একধার করি এখানে কত হবে? 30 হবে। 30, তাহলে 30 থেকে আমরা কত বাদ দেবো? 10 বাদ দেবো, কত হচ্ছে? 20। আর এখানে 12 ছিল, 1 চলে গেছে অর্থাৎ 11। তাহলে 11 মাস থেকে 7 মাস বাদ দাও, 11 মাস থেকে 7 মাস বাদ দিলে কত হবে? 4 মাস। 4 মাস। আর এখানে বছর কত হলো? বছরে 18 থেকে 1 চলে গেছিলো 17, 17 থেকে 11 বাদ দিলে কত হবে? 6, অর্থাৎ 6 বছর 4 মাস কত হচ্ছে? 6 বছর 4 মাস 20 দিন। তাহলে কত হবে? অতএব 6 বছর 4 মাস 20 দিন, 6 বছর 4 মাস 20 দিন, বুঝেছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে 1 দিকের প্রশ্ন আছে, 2 দিকের প্রশ্ন, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল বলা আছে 1575, ভাগফল হচ্ছে 9/7 হলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো, সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল বলা হচ্ছে এত, তাহলে ভাগফল বলা আছে 9/7 হলে ভাগফল, তাদের ভাগফল বলছে 9/7 হলে সংখ্যা দুটি নির্ণয় করো।
তাহলে দুটি ধনাত্মক সংখ্যা আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা ধরতে পারি। তাহলে এখানে বলা আছে বড় সংখ্যা ছোট সংখ্যা বলছে, ধরি যে ধরি দুটি ধনাত্মক সংখ্যা, ধরি দুটি ধনাত্মক সংখ্যা সমান এক্স ধরলাম ও ওয়াই ধরলাম। তাহলে এদের গুণফল বলা আছে কত হবে, অতএব প্রথমে বলা আছে এদের গুণফল বলা আছে এক্স ইন্টু কত হবে ওয়াই সমান কত হবে 15, 7, 5। এদের ভাগফল কত হবে, অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত হবে 9/7, 9/7। তাহলে কত হবে, তাহলে এখানে বলা আছে এক্স বাই ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর করলাম, এটা 2 নম্বর করলাম। দেখো 1 নম্বর সমীকরণকে যদি আমরা একটু ভাঙি তাহলে এক্স ইন্টু ওয়াই, তাহলে বা এই 2 নম্বর সমীকরণ ধরবো এটা, তাহলে বা তাহলে 7x বলা আছে, তাহলে 7x ইকুয়ালস টু কত হবে 7x ইকুয়ালস টু 9y বা x ইকুয়ালস টু কত হচ্ছে, x ইকুয়ালস টু হবে 9y বলা আছে 9y/7। এবার আমরা এবং আবার এক্স ইন্টু ওয়াইকে যদি আমরা ওয়াই এর মান যদি বের করি তাহলে বা ওয়াই ইকুয়ালস টু কত হবে, তাহলে কত হবে এক্ষেত্রে হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1575 বাই কত হচ্ছে এক্স হয়েছে। এই মানটা আমার কথা ছিল, বুঝেছে, বেশি ঘেঁটে গেছে এখানে, এমনি ফাঁকে দেখছি। বা তাহলে ওয়াই ইকুয়ালস টু করবো কি, ওয়াই ইকুয়ালস টু 1575 বাই কত হচ্ছে এক্স। এখানে এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাবো, বা এক্স ইকুয়ালস টু এখানে কী করবো এই ওয়াইয়ের মানটা বসাবো। তাহলে ওয়াইয়ের মানটা বসাই, এর সঙ্গে ওয়াইয়ের মানটা যদি এখানে বসাই কত হবে, তাহলে 9 ইন্টু কত হবে 9 ইন্টু কত হবে 1575 বাই কত হচ্ছে এক্স, আর নিচে কত হচ্ছে 7। তাহলে এবার আমরা কি করব, তাহলে বা এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে ইকুয়ালস টু 9টা উপরে গুণ করে দেবো, অর্থাৎ 9 আচ্ছা 9 ইন্টু 1575, নিচে এক্সটা চলে আসবে, এক্স ইন্টু কত হবে 7x হয়ে যাবে। তাহলে বা এক্স ইকুয়ালস টু কত হলো 7x। তাহলে আমরা গুণ করবো না, গুণটা ফেলে রাখি, 7x করবো, তাহলে কত হচ্ছে, তাহলে 9 ইন্টু 1575 বাই কত হচ্ছে 7x হয়েছে। বা তাহলে 7x গুণ করলে কত হবে 7x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 9, কত হবে 9 ইন্টু কত হবে ইন্টু 1575 বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 9 ইন্টু 1575 বাই কত হবে 7। তাহলে 7 দুগুণে কত হবে 14, x 17, 7 দুগুণে 14, 3 35, 7 5 35, কত হলো, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 225। তাহলে এখানে কত হচ্ছে 225, কত হবে 225-এর বর্গ কত হবে, বা এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু বর্গমূল 9 ইন্টু 225। 225 যদি হয় এক্ষেত্রে হবে 15 কত হবে, আচ্ছা 2 একে 1, এক নামলো 1 5, কত হলো একটা ডবল করো 2, এখানে 5 বসালে তাহলে 2 5, তাহলে 1 নামলো 1 2 আর 5 হলো কত হলো 125 হয়েছে। তাহলে 25 5-এ 125, কত হলো 15 হলো। তাহলে বর্গমূল কত হলো 15, অর্থাৎ 3-এর বর্গমূল মাঝে নিয়ে আমরা 3, বা এক্স ইকুয়ালস টু কত হবে 9-এর বর্গমূল কত হবে 3 গুণিতক 225 বর্গমূল কত হবে 15, সমান কত হচ্ছে 15 3 45। তাহলে এক্সের মান কত বেরোলো 45 বেরোলো। তাহলে এক্সের মান যদি 45 বেরোয় তাহলে এক্স মানে কি বড় একটা সংখ্যা, আর অপর সংখ্যা কত হবে, দুটি ধনাত্মক সংখ্যা বলেছিলাম, আর অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা যে কোনো একটা সমীকরণ দেখো 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ, বা এটা হচ্ছে আমরা 1 নম্বর লিখে রাখো, এটা 1 নম্বর সমীকরণ, আর এটা হবে 2 নম্বর সমীকরণটা আমরা মডিফাই করেছি, যে এখানে তোমরা লিখে দেবে যে y ইকুয়ালস টু কত হবে, y ইকুয়ালস টু 1575 বাই এক্স বসিয়ে পাই, এই মানটা বসিয়ে দিয়েছি, এখানে এক্স ছিল
ঠিক আছে। আর এখানে এক্সের মান কত বেরিয়েছে, 45 বেরিয়েছে। তাহলে আমরা এই উপরে 1 নম্বর সমীকরণ y = 15 75/x এর মান বসিয়ে দিই। তাহলে অতএব এক্ষেত্রে হবে, অতএব x = কত, y = কত হবে, y = কত হবে 1575 বাই কত হচ্ছে নিচে x এর মান 45 বসে দিয়ে তাহলে কত হচ্ছে, তাহলে 45 যদি আমরা গুণ করে দিই এক্ষেত্রে ভাগ করি, তাহলে 5 5 9 45, 5 3 15, 5 1 5 25, 5 5 25, আবার 9 3 27, 4 45, 9 5 45, 35। তাহলে y = কত বেরোলো, 35 বেরোলো। তাহলে x কত ছিল, x = 45। তাহলে x এর মান কত ছিল, x = 45 আর y এর মান 35। 45 আর 35, x এর মান কত লিখলাম আমরা 45 আর y এর মান কত লিখলাম 35। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে x = কত হলো 45 আর y = হচ্ছে 35। চলো পরের প্রশ্ন দেখি, দুটি সংখ্যা লিখে দেবে তোমরা যে 45 আর 35, 45 আর 35, বুঝা গেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো যে 3 দাগের প্রশ্ন, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 4 8 15 20 25 দ্বারা বিভাজ্য হবে। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, বলা আছে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 8 15 20 25 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা অ্যান্সারটা করে ফেলি। তাহলে প্রথমে বলা হয়েছে আমাদের সংখ্যাগুলো লসাগু করো। প্রথমে 8 15 20 আর 25, এই 4টি সংখ্যা আমরা প্রথমে লসাগু করব। দেখো লসাগু করলে দেখতে পাচ্ছি আমরা প্রথমে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 4 15 নামিয়ে দাও, 10 আর 25 নামিয়ে দাও। তারপর হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দুগুণে 4 15 5 25। তারপরে 5 দ্বারা বিভাজ্য হবে, 5 2 নামিয়ে দাও, 5 5 3 15, 5 1 5 আর 5 5 25। তাহলে অতএব নির্ণয় লসাগু কত হবে, অতএব লসাগু কত হলো, লসাগু কত হলো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, 3টে 2 পাচ্ছি আর একটা 3 পাচ্ছি আর দুটো 5 পাচ্ছি, গুণিতক 5। তাহলে কত হচ্ছে দেখো, দুটো 2 মিলে কি হতো 2 এর বর্গ হচ্ছে, আর গুণিতক একটা 2 থাকছে আর দুটো 5 থাকছে, গুণিতক 5 থাকছে, 5-এর বর্গ থাকছে আর একটা 2 থাকছে আর একটা 3 থাকছে। দেখো এদিকে আমরা সংখ্যাগুলো দেখো দেখো অতএব আমরা বুঝতে পারছি যে এই লসাগুটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, লসাগুটা পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো যে 8 15 20 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বা সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে যদি আমরা এই 2 এর সঙ্গে আরেকটা 2 আর একটা 3 যদি দিয়ে আমরা গুণ করি, তাহলে গুণফল কী হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 2 এর বর্গ গুণিতক 5 এর বর্গ গুণিতক 2 গুণিতক 3 এর সঙ্গে তাহলে 2 গুণিতক 3 গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 2 এর বর্গ কত হয়, 2 এর বর্গ গুণিতক 5 এর বর্গ পাচ্ছি আমরা, আবার আরেকটা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 এর বর্গ হচ্ছে গুণিতক 3 এর বর্গ। তাহলে সমান কত হচ্ছে, সমান দেখো তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4 5 5 25, 2 দুগুণে 4 আর 3 3 9। তাহলে কত হচ্ছে 25 4 100, তাহলে 100 4 400, 9 4 36, অর্থাৎ 3600 হচ্ছে। এই 3600 সংখ্যাটা কি 4 অঙ্কের সংখ্যা, কিন্তু 3600 4 অঙ্কের সংখ্যা, কিন্তু 4 অঙ্কের সংখ্যা একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা যাচাই করতে হলে প্রথমে আমরা কি করব, যে প্রথমে 3600 এর সঙ্গে 3600
এর সঙ্গে যদি আমরা একের বর্গ গুণ করি কত হচ্ছে 3600 হচ্ছে, তাই না? আবার দেখো, আবার 3600 সঙ্গে যদি 2-এর বর্গ যদি গুণ করি সেক্ষেত্রে কত হবে, তাহলে 4 চারা 2 দুগুণে 4 আর 4 চারে 24-এর 4 হাতে 2 আর 4 তিনে 12 তাহলে 14 144 আর 2টো শূন্য। দেখো এই সংখ্যাটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। আমাদের বলা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বলা হচ্ছে। দেখো এই ক্ষেত্রে একের বর্গ যদি আমরা এই পূর্ণবর্গ রাশিটার সঙ্গে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 4 অঙ্কের সংখ্যা পাচ্ছি, কিন্তু এই 4 অঙ্কের সংখ্যা একটাই পাচ্ছি যে 36-এর সঙ্গে যদি কোনো বর্গ সংখ্যা গুণ করি সেক্ষেত্রে কিন্তু 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, কিন্তু 2-এর বর্গ যদি দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। সুতরাং এই 36 একটাই মাত্র সংখ্যা যেটা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা হবে। অতএব নির্ণয় অ্যান্সারটা কত হবে 36। তাহলে আমরা লিখব 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটি হলো কত হবে 3600। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো 4 প্রশ্ন। এই বছর রাখালপুর গ্রামের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ে বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 5 গুণ টাকা নেওয়া হবে। বুঝে গেছে? মোট চাঁদা উঠেছে কত টাকা? 5120 টাকা। ওই ক্লাবে কতজন সদস্য বেড়াতে যাবে? তাহলে রাখালপুর গ্রামের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য যে গাদিয়াড়া বেড়াতে যাবে, খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 5 গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে মোট চাঁদা উঠেছে কত হবে? 5120 টাকা উঠেছে। চলো আমরা প্রশ্নটা সমাধান করে ফেলি। প্রথমে আমরা কি করব? প্রথমে ধরি ক্লাবের মোট সদস্য সংখ্যা কত হবে? ক্লাবের মোট সদস্য সংখ্যা কত? x জন। ধরি ক্লাবের মোট সদস্য সংখ্যা সমান x জন। তাহলে প্রতি সদস্যের চাঁদা উঠলো কত হবে? অতএব প্রতি সদস্যের চাঁদা কত হবে? চাঁদা সমান কত হবে? 5x টাকা। অতএব মোট চাঁদা তাহলে কত হবে? অতএব মোট চাঁদা সমান, তাহলে 5, তাহলে মোট চাঁদা কত হবে? তাহলে 5x ইন্টু x ইকুয়ালস টু কত হবে? 5x² টাকা। তাহলে মোট চাঁদা, যেহেতু মোট চাঁদা উঠেছে কত টাকা? মোট চাঁদা উঠেছে 5120 টাকা। তাহলে অতএব প্রশ্নানুসারে তাহলে কত হবে? 5x² ইকুয়ালস টু কত হবে? 5120 টাকা, বা x² ইকুয়ালস টু 5120 বাই কত হবে? 5। 5 একে 5, 5 শূন্য 0, 12, 5 দুগুণে 10, 20, 5 চারে 20, তাহলে 1024 কত হচ্ছে? বা x² ইকুয়ালস টু কত হচ্ছে? 1024, বা x ইকুয়ালস টু 1024-এর বর্গমূল কত হবে? অতএব x ইকুয়ালস টু 1024-এর বর্গমূল কত হয়? 32 হয়। 3 2 32। তাহলে অতএব ওই ক্লাবে মানে গাদিয়াড়া থেকে বেড়াতে হবে একটা ক্লাবের সদস্য সংখ্যা সমান 32 জন। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন বলা আছে, দেখো আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 770টি পেঁপে চারা এনেছে। তিনি ঠিক করেছেন যে যতগুলো সারিতে চারা লাগাবেন
প্রতি সারিতে ঠিক ততগুলি চারা থাকবেন। তাহলে কিন্তু এইভাবে 14টি চারা কম পড়েছে, শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন বলে ঠিক করেছিলেন। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে চলো অ্যান্সারটা সমাধান করি। তাহলে কী বলা আছে, প্রথমে আমরা লিখতে পারি যে ধরি শফিকুল চাচা সারির সংখ্যা, চারা গাছ লাগানোর সারির সংখ্যা, তাহলে শফিকুল চাচার পেঁপে চারা বলা আছে, কি বলা হয়েছে, আচ্ছা এখানে তোমাদের পেঁপে চারা, শফিকুল চাচা পেঁপে চারা সারির সংখ্যা, পেঁপে চারা লাগানো সারির সংখ্যা XT। তাহলে অতএব মোট সারি হবে, আর কি বলা আছে, প্রতি সারিতে ওই XT সংখ্যক চারা গাছ থাকলে তাহলে অতএব মোট চারা না, তাহলে কি বলা আছে XT হলে তাহলে মোট চারার সংখ্যা হবে, মোট চারার সংখ্যা সমান X গুণিতক X সমান কত হবে X²। যেহেতু তিনি 770টি পেঁপে চারা এনেছেন এবং কম পড়েছে 14টি। এক্ষেত্রে মোট চারার প্রয়োজন ছিল কত হবে, তাহলে 770টি চারা প্রতি সারিতে সমান সংখ্যক থাকবে, যতগুলি সারি থাকবে ততগুলি সারিতে ততগুলি চারা বসবে, যতগুলি সারি থাকবে ততগুলি চারা প্রতি সারিতে বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মোট চারার প্রয়োজন ছিল কত হবে, তাহলে 770 যুক্ত 14, তাহলে কত হচ্ছে সমান 784টি। তাহলে এই ক্ষেত্রে আমরা অতএব প্রশ্নানুসারে তাহলে X² ইকুয়ালস টু কত হবে 784, বা X ইকুয়ালস টু কত হয়েছে বর্গমূল 784, বা X ইকুয়ালস টু 784 বর্গমূল কত হবে 784 বর্গমূল। তাহলে 2 দুগুণে 4, 3 3 9, কত হচ্ছে, আচ্ছা এই 7 থেকে 4 বাদলে কত হচ্ছে 3, আর 8 4 কত হচ্ছে, এখানে আমরা 2টা ডবল করব 4 করব, এক্ষেত্রে হচ্ছে এখানে বলা হচ্ছে 8 যদি দিই তাহলে সেক্ষেত্রে কত হবে, এখানে 8 বসাবো, এখানে 8 বসাবো, 48 আসতে কত হবে 384, কত হচ্ছে সমান 28 হচ্ছে। তাহলে 784 বর্গমূল কত হলো 28। তাহলে অতএব তিনি কতগুলি, এখানে কি বলা হয়েছে তোমাদের, শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন, অতএব তিনি 28টি সারিতে চারা লাগাবেন। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো 6 দাগের প্রশ্ন, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে এত দিয়ে বিভাজ্য হবে তা নির্ণয় করো। তাহলে কি বলা আছে, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে এত দিয়ে বিভাজ্য হবে। চলো আমরা গণিতটা সমাধান করি। প্রথমে আমরা সংখ্যাগুলো কি লসাগু করব। কি বলা আছে, 20, 28, 32, 35। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লসাগু করব, তাহলে লসাগু করলে প্রথমে 2 দিয়ে যাব, 2 10 14 16
আর 35 নামিয়ে দাও। তারপর হচ্ছে আবার 2 দিয়ে দাও, 2 5 7 8 35। আবার কত দিয়ে যাবে, আবার 2 দিয়ে দিলে একটা মাত্র জোড় সংখ্যা 8 আছে, তাহলে সেক্ষেত্রে হবে 8টা আমরা স্থির রাখবো। তাহলে হচ্ছে দেখো 5 দ্বারা যদি যায় তাহলে 5 দিয়ে যদি, তাহলে 5 5 একে 5, 7 নামাও, 8 নামাও, আর 5 7 35। আবার 7 দিয়ে দাও, 7 1 1, 8 নামাও, আর কত হচ্ছে 7, আচ্ছা 35 এখানে, আচ্ছা 7 একে 7 হচ্ছে, কত হলো, অতএব লসাগু কত হলো, তাহলে অতএব লসাগু সমান কত হলো, সমান 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 8 সমান কত হবে, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 140, আর 14 আসছে 112, আচ্ছা 112 অর্থাৎ 112 শূন্য 1120। তাহলে এই 1120কে আমরা যদি 1120 দিয়ে এখানে যে সংখ্যাটা রয়েছে 5834 দিয়ে যদি 34কে যদি আমরা 1120 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে, তাহলে 1120 5-এ কত হবে, 5-এ হবে 5600 বাই, আমরা টানলাম 4 দিলাম, 3 দিলাম, 2 অর্থাৎ 234। এই 234টা তোমরা কী করবে, তাহলে এই 234টা তোমরা তোমাদের অ্যান্সার হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 5834 থেকে ক্ষুদ্রতম সংখ্যা 234 বিয়োগ করলে বিয়োগফল কত, 20, 28, 32 আর 35 দ্বারা বিভাজ্য হবে। কেমন, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। দেখো 7 প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত এত, এইরূপ 4 জোড়া সংখ্যা নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12, 720, এইরূপ 4 জোড়া সংখ্যা নির্ণয় করতে হলে আমরা কী করবো, প্রথমে লিখবো আমরা ধরি সংখ্যা দুটি হলো 12x ও 12y। দেখো এবার অতএব 12x ও 12y এর লসাগু হবে, লসাগু কত হবে, এর লসাগু সমান কত হবে, 12xy, 12xy হবে। অতএব আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে 12xy ইকুয়ালস টু কত হচ্ছে, 720। 720 যেহেতু লসাগু ছিল, তাহলে xy ইকুয়ালস টু কত হবে, 720 বাই 12 সমান 12 6 72, 60 হচ্ছে, বুঝেছে। এবার অতএব বা এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, 60 হচ্ছে। এবার আমরা এখন এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই সমান কত হচ্ছে, 60। এই 60কে যদি আমরা এভাবে এক্সপ্লেন করি কীভাবে, তাহলে অতএব 60 ইকুয়ালস টু 1 ইন্টু 60 হতে পারে। এবার আবার কি হয় দেখো, আবার হবে, আর 1 ইন্টু 60 যদি হয়, বা আবার 2 ইন্টু কত হবে, 2 ইন্টু 30 হবে। তাহলে দুটি সংখ্যা আমরা
দুটি জোড় সংখ্যা পাচ্ছে। 30-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি 60 হচ্ছে, 60-এর সঙ্গে 1 গুণ করলে 60 হচ্ছে। এবার আমরা 3 গুণিতক কত করব? 3 গুণিতক কত হচ্ছে? 3 গুণিতক 20, 3 গুণিতক 20, 20 দিয়ে 20, 3 দুগুণে 6, 60। আবার 4 যদি করি 4 দুগুণে আচ্ছা 4 হচ্ছে 12, 12 হচ্ছে 4 যদি কি 15, 15 4 60, 15 হচ্ছে সমান। আবার 5 যদি করি তাহলে কত হচ্ছে? 5 দিলে 12 হচ্ছে 12। আবার যদি 6 দিই তাহলে 6 এর সঙ্গে কত হবে? 6 60 হচ্ছে। তাহলে এই পর্যন্ত রাখো। এবার আমরা এদের মধ্যে আমরা বের করব যে মৌলিক জোড় সংখ্যাগুলো বের করব। দেখো এদের মধ্যে প্রাইম সংখ্যা অর্থাৎ 4, 15 মৌলিক জোড় সংখ্যাগুলো হচ্ছে, এবং 5 ও 12 পরস্পর কি হচ্ছে? পরস্পর মৌলিক দুই জোড়া সংখ্যা হতে পারে। তাহলে এখন সম্ভাব্য জোড়গুলি হলো, লেখো অতএব সম্ভাব্য জোড়গুলি হলো এই প্রাইমগুলো সংখ্যার সঙ্গে কি হচ্ছে? তার 12 কি করবে? 12টা প্রতি ক্ষেত্রে তোমরা গুণ করবে। প্রতিটি জোড়ের ক্ষেত্রে প্রতি জোড়ে 12 গুণ করলে কতগুলো জোড় সংখ্যা আমরা পেতে পারি? দেখো প্রথমে যদি আমরা একের সঙ্গে যদি আমরা 12 গুণ করি কত হচ্ছে? তাহলে একের সঙ্গে 12 গুণ করব, একটা জোড় পাচ্ছে। একের সঙ্গে 12 যদি গুণ করি সেক্ষেত্রে একটা জোড় পাচ্ছে, কত হচ্ছে? এক্ষেত্রে হবে সমান কত হবে? 12 হবে। আবার 1 থাকলে কি হবে? তাহলে 60 থাকছে, তো 60 গুণিতক 12 থাকলে কত হচ্ছে? 12 6 72, 720। তাহলে একটা জোড় সংখ্যা পেলাম কত হবে? 12 ও 720 পেলাম। আবার 3 দিয়ে যদি করি, এদিকে 3, এটা একটা হলো। আবার 3 গুণিতক যদি 12 করি, 12 3 কত হচ্ছে? 36। আবার 3 20 20 3 60, আবার 20 গুণিতক যদি 12 করি, 12 দুগুণে 24, অর্থাৎ 240 হচ্ছে। এইদিকে একটা জোড় পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 36 আর 240 হচ্ছে। আবার দেখো আরও 4 যদি দিই আমরা, 4 গুণিতক কত হচ্ছে? 4 গুণিতক যদি 12 করি, 12 4 কত হচ্ছে? 48। আবার 4 দিলে এখানে কি করব? 15 দেবো, তাহলে 15 গুণিতক কত হবে? 12। তাহলে 15 12 যদি আমরা গুণ করি হচ্ছে 12 4 48, আর 15 বার গুণ করলে কত হবে? 180 হবে। তাহলে এক্ষেত্রে একটা জোড় পেলাম কত হবে? তাহলে 15 আর 48 আর 180। আবার দেখো, আবার আমরা যদি 5 দিয়ে যদি করি, 5 গুণিতক কত হচ্ছে? 5 গুণিতক 12, কত? 12 5 60। আর এক্ষেত্রে হচ্ছে আবার 5 দিলে এদিকে, তাহলে এদিকে 12 দেবো, তাহলে 12 গুণিতক 12 কত হচ্ছে? 12 গুণিতক 12 সমান 12 12 144। এক্ষেত্রে দুটি জোড় পেলাম কত হবে? 60 আর 144। তাহলে কতগুলো সংখ্যা পেলাম আমরা? দুটি করে মোট কতগুলো জোড় পেলাম আমরা? 12 720 পেলাম, 36 240 পেলাম, 48 180 পেলাম, 60 144 পেলাম। কেমন? চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেখো যে রতনদের পরিবারে মোট মাসিক খরচের এত টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, এবং অন্যান্য খরচ হয় এত টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তবে মাসিক খরচ কত বাড়বে বা কমবে হিসাব করো। এই প্রশ্নটা বারবার করে আসছে। কেমন? এটা আমি তোমাদের জন্য করে রাখছি, তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে। কেমন? তারপরে প্রশ্ন দেখো 9 দাগের প্রশ্ন, রামবাবুর বেতন সজলবাবুর বেতনের চেয়ে শতকরা 35 টাকা বেশি হলে সজলবাবুর বেতন রামবাবুর বেতনের চেয়ে শতকরা কত টাকা কম বা তা নির্ণয় করতে বলা আছে। কি রামবাবুর বেতন সজলবাবুর বেতনের চেয়ে শতকরা 100 টাকায় 35 টাকা বেশি হলে, শতকরা 35 টাকা বেশি হলে সজলবাবুর বেতন রামবাবুর বেতনের চেয়ে শতকরা কত টাকা কম তা নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। চলো আমরা প্রথমে
আর কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে যে সজলবাবুর, দেখো সজলবাবুর বেতন, ধরি সজলবাবুর বেতন বেতন 100 টাকা হলে রামবাবুর বেতন কত হবে? রামবাবুর বেতন সমান 135 টাকা হবে, কারণ 35 টাকা বেশি বলা হচ্ছে, 135 টাকা। তাহলে অতএব কত টাকা কম? তাহলে রামবাবুর বেতনের থেকে সজলবাবুর বেতন কত কম? কত কম হচ্ছে? তাহলে 35 টাকা কম হচ্ছে। অতএব আমরা লিখতে পারি যে রামবাবুর 135 টাকা বেতনের চেয়ে সজলবাবুর বেতন কত হবে? সজলবাবুর বেতন কত টাকা কম? 35 টাকা কম। কত টাকা? 35 টাকা কম। 35 টাকা কম। তাহলে এবার রামবাবুর বেতন যদি 1 টাকা হয়, তাহলে 1 টাকা বেতনের চেয়ে রামবাবুর 1টা বেতনের চেয়ে সজলবাবুর বেতন কত টাকা কম হবে? তাহলে 35 বাই কত হচ্ছে? 35 বাই 135 টাকা কম। টাকা কম। আবার বলেছে শতকরা বলা হচ্ছে, অর্থাৎ 100 টাকার মধ্যে কত কম হবে? রামবাবুর 100 টাকার বেতনের চেয়ে সজলবাবুর বেতন কত হবে? তাহলে 135 বাই 35 বাই 135 গুণিত কত হচ্ছে? 100 সমান, অর্থাৎ 35 গুণিত কত হচ্ছে? 100 বাই কত হচ্ছে? 135। সব গুণ করে দিয়ে আমরা 35 সঙ্গে 100 গুণ করে কত হয়? 3500 হবে। তাহলে আমরা কাটাটি করে নিই। তাহলে 35 7 5 7 35 5, আর এখানে কত হচ্ছে? 5 দুনে 10, 35 5 7 35, 27 হচ্ছে কত হচ্ছে? তাহলে 100 সাথে 700, তাহলে 700 বাই কত হচ্ছে? 27। 700 বাই 27 মানে কি? যদি 700কে যদি আমরা 27 দিয়ে যদি আমরা ভাগ করি কী হবে? তাহলে 7 × 21, 3 দিয়ে 3 দুনে 6, আর 7 × 21 অর্থাৎ 2 দিয়ে যদি দিই, তাহলে 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14 4, 14 4 হাতে 1, আর 2 দুগুণে 4 একে 5, 54, অর্থাৎ 6, এখানে 6 থেকে 5 হলে 1, 16 হচ্ছে 0 60। তাহলে 26 27 5 যদি দিই, 27 5 কত হচ্ছে? 5 5 আর 7 5 35, 5 হাতে হলো 3, আর 5 দুগুণে 10, 10 আর 3 13, কত হচ্ছে? 5, এখানে আছে 5 থেকে 3 হলে 2 হচ্ছে 25। কত পেলাম আমরা? তাহলে 25 পূর্ণ কত হচ্ছে? 25 পূর্ণ 25 বাই কত হচ্ছে? 27 পার্সেন্টেজ। শতকরা যেহেতু দেওয়া হয়েছে, শতকরা যেহেতু দেওয়া হচ্ছে, সুতরাং এখানে পার্সেন্টেজ হবে। তাহলে 25 পূর্ণ 25 বাই 27। চলো পরের প্রশ্নকে দেখি কি আছে। পরের প্রশ্ন বলা আছে যে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11 বাই 15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলে এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে 33 দিনের মধ্যে এত কিমি রাস্তা তৈরি করতে হবে। প্রতিদিন তারা কত করে করছে? প্রতিদিন একদিনে করছে এত অংশ করে। তাহলে প্রতিদিন এত অংশ করে তাহলে 25 দিনের রাস্তা তৈরি করলেন। 25 দিনের মধ্যে রাস্তা তারা তৈরি করতে পারলেন, বুঝেছে? 33 দিনে এত কিমি রাস্তা তৈরি করেছিলেন, তাই না? তাহলে এত কিমি রাস্তা তৈরি করে 33 দিনে। তাহলে এত কিমি রাস্তা যদি প্রতিদিন 25 দিনে শেষ করতে পারে, তাহলে এবার ঠিক সময়ের বাকি কাজটি শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে। চলো আমরা গণিতটা করে ফেলি। প্রথমে লিখবে যে মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24 পূর্ণ 11 বাই 15 কিমির রাস্তা তৈরি করবেন। তাহলে আমরা লিখতে পারি যে মেহবুব ও তার দল একদিনে করে কত হবে? 33 দিনে করে মেহবুব ও তার দল 33 দিনে 24 পূর্ণ 11 বাই 15 কিমি
রাস্তা তৈরি করে, রাস্তা তৈরি করবে। তাহলে এবার আমরা লিখতে পারি যে একদিনে কি করবে না, একদিনে যদি রাস্তাটা তৈরি করে সেক্ষেত্রে কত লাগবে। তাহলে আমরা এই পূর্ণটা ভেঙে নেব। তাহলে একদিনে যদি করে, তাহলে পূর্ণ ভাঙবো, একদিনে না, একদিনে বলা হয়েছে, তাহলে 11/24, আর 15, 11, 24 পূর্ণ বলা আছে, 24 পূর্ণ 11/15 দিয়ে বলা আছে। একদিনে করে বলা হয়েছে তোমাদের মেহবুবতার দল একদিনে করে কত হবে, একদিনে করে দেখো, একদিনে করে 11/15 কিমি রাস্তা, কিমি রাস্তা। তাহলে মেহবুবতার দল এখানে লিখে দিতে পারি মেহবুব ও দল একদিনে করে কত হচ্ছে, একদিনে করে 11/15 কিমি রাস্তা তৈরি করে। তাহলে আর তা মেহবুবতার দল তাহলে 25 দিনে করবে কত হবে, 25 দিনে করে কত হবে, 11/15, 11/15 গণিত কত হচ্ছে, গণিত 25 সমান কত হচ্ছে, সমান 5×5=25, 5×3=15 কত হচ্ছে, 11×5=55, 55 কত হচ্ছে 3, 3 কিমি রাস্তা, 3 কিমি রাস্তা। এর বাকি রাস্তা হচ্ছে, অতএব বাকি রাস্তার পরিমাণ, অতএব বাকি রাস্তার পরিমাণ সমান 24 পূর্ণ 11/15 থেকে আমরা কত বাদ দেব, 55/3, এই 55/3টা আমরা বাদ দেব, সমান পূর্ণ ভেঙে নেব। তাহলে 24 আর 15 গুণ করব আর 11 যোগ করব, কত হবে, তাহলে 371 হবে, 371/15 আর মাইনাস 55/3 ইকুয়ালস টু, আমরা কী করব, 15 আর 3 লসাগু করলে কত হচ্ছে, 15 হচ্ছে। এবার 371 থেকে আমরা কত বাদ দেবো, 3, 3×5=15, 5, 55, 5 কত হবে, 275, 275। এবার 371 থেকে 275 বাদ দিলে কত হচ্ছে, 96 হচ্ছে, 96/15, 96/15 যদি কাটাকাটি করি আমরা 3 দ্বারা হচ্ছে, 3×5=15, 3×5=15 আর 3×3 9 আর 3×2 6 32, অর্থাৎ সমান কত হবে, 32 কত হচ্ছে 5 কিমি, 5 কিমি। এবার চলো, এবার বাকি সময় বলা আছে কত হবে, বাকি সময় 33 বিয়োগ কত হচ্ছে 25 দিন, কত হচ্ছে 33 থেকে 25 বাদ দিলে হতে হবে 8 দিন, 8 দিন। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 8 দিনে তৈরি করবে 32 কত হচ্ছে 5 কিমি রাস্তা। তাহলে একদিনে তৈরি করবে কত হবে, তাহলে 32/5 ভাজিত কত হচ্ছে 8 কিমি রাস্তা সমান কত হবে, 32/5 গুণিতক 1/8, 8×4 32 কত হবে, 4/5, 5 কিমি রাস্তা, 5 কিমি রাস্তা। তাহলে এবার আমরা লিখতে পারি যে ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে মেহবুবতার দলকে বাকি দিনের প্রতিদিন 4/5 কিমি, 4/5 কিমি করে রাস্তা তৈরি করতে হবে, বুঝা গেছে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো সরল করো বলা হচ্ছে, সরল করো বলা হচ্ছে। দেখো এই যে আমাদের রয়েছে 1/1/13 গুণিতক 2/3/5 ভাজিতক 7/1/2 গুণিতক 3/1/10 ভাজিতক 28/279। চলো আমরা এই সরলটা চট করে ফেলে। বলেছে 1/1/13 গুণিতক 2/3/5 ভাজিতক 7/1/2 গুণিতক 3/1/10 ভাজিতক 28 কত হচ্ছে 289, সরি 79।
এটা হচ্ছে বাংলা হয়ে গেছে 79 করে দাও, 79। চলো আমরা সরলটা করে ফেলি। প্রথমে আমরা কি পূর্ণগুলো ভেঙে নেবো। 13কে 13 কি 14, 14/13, 14/13 গুণিতক 5 10 একে 13, 13 গুণ আছে, তাহলে এক্ষেত্রে করবো 13 বাই কত হচ্ছে 13/5, 13/5 ভাজিতক 7 14কে 15, 15/2 গুণিতক 10 3 30 31/10 ভাজিতক 28 কত হচ্ছে 279 সমান। আমরা এখানে আমরা কাটাটি করে 13 13 কেটে দেবো। 14/5 হচ্ছে 14/5 ভাজিতক, তাহলে 10 আর 15 অর্থাৎ কাটাটি করবো, তো কত হচ্ছে 15, 5 3 15, 5 2 10, 2 2 4 অর্থাৎ কত হচ্ছে, তাহলে 31 3 কত হবে 93, 93/2 2 4 আর ভাজিত কত হবে 28 আর 279 সমান। ভাগগুলো আমরা কি গুণ করে উল্টাবো, তাহলে 14/5 গুণিতক 4/93 গুণিতক 279/28, তাহলে 14 দুগুণে কত হবে 28, 2 দুগুণে কত হচ্ছে 4 আর 93 কত হচ্ছে 93 3 93 9 3 27, 93 3 279 কত পেলাম আমরা। তাহলে এখানে কত হচ্ছে উপরে কত হচ্ছে 3 3 6 আর 5 6/5 আর 6/5 মানে কত হবে 1/5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্ন, 11 হয়ে গেছে 12। আমাদের স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় একটি ছবি আঁকতে সমীর 1 ঘন্টায় 2/5 অংশ নিল, সুমিত 1 ঘন্টায় 5/12 অংশ নিল, আর নুরুল 1 ঘন্টায় 1/2 অংশ নিল এবং রাকেশ 1 ঘন্টায় 7/12 অংশ নিল। কে সবচেয়ে কম সময় আঁকা শেষ করেছে আর কে সবচেয়ে বেশি সময় আঁকা শেষ করেছে? তাহলে চলো আমরা এই গণিতের সমাধান করি। তাহলে চলো প্রথমে আমরা সমীরটা দেখি। সমীর তার আঁকা শেষ করেছে কত 1 ঘন্টায়, ঘন্টার 2/5 অংশ সময় নিয়েছে, অর্থাৎ সমীর আঁকা শেষ করেছে। প্রথমে সমীর সমীর আঁকা শেষ করেছে শেষ করেছে 1 ঘন্টা সমান কি 1 ঘন্টার কত অংশ 2/5 অংশ সমান 1 ঘন্টা মানে 60 মিনিট গুণিত কত হচ্ছে 2/5, তাহলে 5 একে 5 5 দিন 10 12 দুগুণে 24 মিনিট। কত মিনিট 24 মিনিট। তাহলে 24 মিনিটে তাহলে সমীর আঁকা শেষ করেছে। এরপর সুমিত লেখো। সুমিত কি বলা আছে সুমিত আঁকা শেষ করেছে কখন আঁকা শেষ করেছে ঘন্টার কত হচ্ছে 5/12 অংশ, ঘন্টা মানে 60 মিনিট, 60 গুণিত কত হবে 12 5/12 অংশ, তাহলে 5/12 অংশ সমান কত হচ্ছে, তাহলে 12 5 60, 5 5 25, তাহলে 25 মিনিট। অংশ না মিনিট হবে, এটা 25 মিনিট। তাহলে 25 মিনিটে শেষ করেছে সুমিত। এরপর আছে নুরুল। নুরুল কত করেছে, নুরুল আঁকা শেষ করেছে কখন নুরুল আঁকা শেষ করেছে তাহলে ঘন্টার 1/2 অংশ, অর্থাৎ 60 গুণিতক 1/2 সমান কত আছে, তাহলে 60-এর অর্ধেক অর্থাৎ 30 মিনিট, 30 মিনিটে। এরপর আছে রাকেশ আঁকা শেষ করেছে কখন বলা হচ্ছে ঘন্টা 7/12 অংশ, 60 গুণিতক কত হবে 7/12, তাহলে 12 5 60, 7 5 কত হবে 35 মিনিটে। এবার তোমরা বিচার করো যে সব থেকে বেশি সময় কে নিয়েছে আর সব থেকে কম সময় কে নিয়েছে। দেখো সমীর নিয়েছে 24 মিনিট, সুমিত নিয়েছে 25 মিনিট, নুরুলি নিয়েছে 30 মিনিট, রাকেশ নিয়েছে 35 মিনিট। সব থেকে কম সময় নিয়েছে কে সমীর, তাহলে সবচেয়ে কম সময় নিয়েছে কে
সময় নিয়েছে সমীর। আর বেশি সময় নিয়েছে কে? দেখতে পাচ্ছি আমরা রাকেশ। বেশি সময় নিয়েছে রাকেশ। রাকেশ হয়েছে। চলো পরের প্রশ্ন দেখিয়েছে। পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের এবারের প্রজাতন্ত্র দিবসে কি বলা হচ্ছে? এবারের 13 তারিখের প্রশ্ন দেখো। এবারের প্রজাতন্ত্র দিবসে আমার তোমাদের শারীরশিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের এত 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 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদের নিরেট বর্গাকারেও সাজিয়েছেন। ওই দিন তোমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলে? চলো চলো প্রথমে আমরা লিখবো যে ওখানে আমরা প্রথমে সংখ্যাগুলো কি লসাগু করব। কি কি আছে? 12, 15, না সরি 18, 24, 24 আর কত হচ্ছে? 27 লসাগু করব। 2, 9, 18 আর 12 দুগুণে 24 আর এখানে 27 আছে, 27 নামিয়ে দাও। তো কত হচ্ছে? 3, 3, 3 3 9, 3 4 12 আর কত হচ্ছে? 3 4 12 হচ্ছে আর 3 9 27। আবার 3 দাও, 3 1 3, 4 নামাও আর 3 3 9। আবার 3 দাও, তাহলে 3 দিয়ে আমরা 3 1 3 পেলাম, 4 নামাও। আবার 2 2 1 2 1, আবার 2 দিয়ে দাও, 1 1 1। অতএব লসাগু কত পেলাম আমরা? অতএব লসাগু সমান কত হচ্ছে? অতএব লসাগু বা আমরা লিখতে পারি যে 18 24 27 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি কী কী লসাগু পেলাম আমরা। 2 পেলাম 3টে, অর্থাৎ 2 পেলাম 3টে, 2 গুণিতক 2 গুণিতক 2 আর 3ও পেলাম 3টে, 3 গুণিতক 3 গুণিতক 3। দেখো ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু 216। 216, এই 216 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। 216 লেখো, যেহেতু 216 পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু পরে বর্গাকারে দাঁড় করিয়েছিল, তাহলে 216 জন কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এখন আমরা কি করব? তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা করতে হলে তাহলে কী হবে? 60কে 216কে ক্ষুদ্রতম কোন ধরনের পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ করা যায় দেখি। দেখো অতএব আমরা যদি এই সংখ্যা অর্থাৎ 216 ইকুয়ালস টু, তাহলে দুটো 2 মিলে কি হয়? অর্থাৎ কী কী সংখ্যা পেলাম আমরা? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দুটো 2 মিলে 2 এর বর্গ আর দুটো 3 মিলে কি হয়? 3 এর বর্গ। আর একটা 2 আর একটা 3 পড়ে থাকছে। তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণ পূর্ণবর্গ করতে হলে আর একটা 2 আর একটা 3 গুণ করতে হবে। এক্ষেত্রে আমরা করতে পারি যে অতএব যে 2 গুণিতক 3 গুণ করলে 2 গুণিতক 3 মৌলিক সংখ্যা দুটি লেখো। মৌলিক সংখ্যা দুটি দেখো, মৌলিক সংখ্যা দুটি কিন্তু কোনোটাই জোড় নয়। মৌলিক সংখ্যা দুটি এই যে 2 আর 3 যদি আমরা গুণ করি, তাহলে গুণফল কিন্তু এই যে 2 আর 3 দুটি মৌলিক সংখ্যা হলে প্রত্যেকটি জোড় সংখ্যক নেই। এই যে জোড় সংখ্যক নেই। সুতরাং আমরা লিখতে পারি তাই 216কে 2 গুণিতক 3 দিয়ে 3 ইকুয়ালস টু কত হচ্ছে? 3 দিনে 6 দিয়ে গুণ করলে
গুণ করলে গুণফল কিন্তু হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণ করলে গুণফল ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? তাহলে 216 গণিত কত হচ্ছে 6 সমান কত হচ্ছে 1000। কত বললাম আমরা? 1000। 1296। 1296। তাহলে 634 তাহলে 3 6 কে 6 7 8 9 আর 6 দুগুণে 12 1296। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেখো 14 দাগের প্রশ্ন, যে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে 5625-এর বর্গমূলটা আমরা বের করব উৎপাদকের সাহায্যে। উৎপাদকের সাহায্যে অর্থাৎ এখানে বলা হয়নি মৌলিক উৎপাদক, এখানে শুধুমাত্র বলা হয়েছে উৎপাদকের সাহায্যে। তখন আমরা কী করবো? লসাগু করব। অর্থাৎ কত আমাদের রয়েছে প্রশ্নটা 5625। 5625কে যদি আমরা 5625কে যদি আমরা লসাগু করি তাহলে এই ক্ষেত্রে কত হবে? তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। 5 একে 5 5 একে 5 আর 5 একে 5 আর 5 শূন্য 0 5 5 25। কেমন? তাহলে 5 একে 5 6 5 একে 5 1 12 1 12। তাহলে 5 দুগুণে 10 5 দুগুণে 10 2 25 5 5 25। কত হলো? 5 দুগুণে 10 1 12 5 দুগুণে 10 2 25 5 5 25। তাহলে 5 5 4 20 25 5 5 25 আর 5 5 9 45 আর 3 3 9। তাহলে অতএব 5625 সমান কত হচ্ছে? 625 এর বর্গমূল সমান বর্গমূল দাও। তাহলে দুটো 5 মিলে 5-এর বর্গ করো, গুণিতক আবার দুটো 5 5-এর বর্গ, গুণিতক আবার দুটো 3 কিলো কত হবে? 3-এর বর্গ সমান কত হচ্ছে? এবার প্রত্যেকের মাথায় কিন্তু বর্গ আছে, রুট উঠে যাবে। 5 গুণিতক 5 গুণিতক 3 5 5 25 25 3 কত হচ্ছে? 75। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে? দেখো পরের প্রশ্ন বলা আছে, এখানে তোমাদের ক্লাসে এক সপ্তাহের অনুপস্থিত ছাত্রীর সংখ্যা দেওয়া হয়েছে। নিজের স্তম্ভচিত্রে দেওয়া হলো। তোমাদের মাধ্যমে স্তম্ভচিত্রের মাধ্যমে দেখানো হলো। ছবি দেখে নিচের সংখ্যা প্রশ্নগুলি উত্তর দাও। এখানে দেখো যে কোন দিন সবচেয়ে বেশি ছাত্র উপস্থিত ছিল। কোন দিন সবচেয়ে বেশি ছাত্র উপস্থিত ছিল দেখতে পাচ্ছি আমরা যে বেশি ছাত্র, দেখো এখানে শুক্রবার সব থেকে বেশি, স্তম্ভটা সব থেকে বেশি হচ্ছে শুক্রবার, সব থেকে বেশি ছাত্র উপস্থিত ছিল। কেমন? শুক্রবার, এখানে অপশন নম্বর ইয়ের দিকের প্রশ্নটা শুক্রবার হবে। আর বি হচ্ছে সোমবারের থেকে মঙ্গলবার কতজন ছাত্র কম অনুপস্থিত ছিল। সোমবারের থেকে মঙ্গলবার কতজন ছাত্র কম অনুপস্থিত ছিল। তাহলে দেখো এখানে সোমবার কতজন এসেছিল? সোমবার এসেছিল 5 জন, সোমবার 5 জন এসেছিল। আর মঙ্গলবার বলা আছে, মঙ্গলবার কতজন এসছে? 3 জন। তাহলে কতজন এসছে? দেখো 2 জন। দেখো এখানে 5 জন এসছে সোমবার, আর মঙ্গলবার 3 জন। তাহলে 5 থেকে 3 বদলে হচ্ছে 2। তাহলে 2 জন কম ছাত্র অনুপস্থিত ছিল। তাহলে এখানে 2 উত্তর হবে। সি দেখো বৃহস্পতিবার বুধবারের চেয়ে কতজন ছাত্র বেশি অনুপস্থিত ছিল। বুধবার কত হয়েছে? বুধবার কতজন? 2 জন। আর বৃহস্পতিবার কতজন? বৃহস্পতিবার হয়েছে তোমাদের 3 জন। তাহলে কতজন? 1 হবে। তাহলে উত্তর বৃহস্পতিবার বুধবারের চেয়ে কতজন ছাত্র বেশি অনুপস্থিত ছিল? তাহলে 1 জন হবে। এখানে 1 উত্তর হবে। এখানে 2 উত্তর হবে। এটা হচ্ছে কোন দিন সবচেয়ে বেশি ছাত্র? এটা হচ্ছে শুক্রবার। তবে দেখো ডি থেকে প্রশ্ন, কোন দুদিন সমান সংখ্যক ছাত্র অনুপস্থিত ছিল? দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এই মঙ্গলবার ও বৃহস্পতিবার সমান সংখ্যক ছাত্র অনুপস্থিত ছিল। পরের প্রশ্ন দেখো, জানালার পর্দা তৈরির জন্য সুদর্শনবাবু এত মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে এত মিটার লম্বা কাপড় ছিল। 3টি জানালার প্রতিটি পর্দা এত মিটার লম্বা কাপড় লাগলো। কত মিটার লম্বা কাপড় কাজে ব্যবহার করা হলো তা নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। চলো প্রথমে আমরা কি করব?
প্রথমে জানালার পর্দা তৈরি করার জন্য সুদর্শনবাবু কত মিটার লম্বা কাপড় কিনেছিল? 12.7/10 মিটার লম্বা লম্বা পর্দার কাপড় কিনেছিল। তাহলে মোট পর্দার আচ্ছা পর্দা ছিল মোট পর্দার দৈর্ঘ্য, মোট পর্দার দৈর্ঘ্য কত বলা আছে? দৈর্ঘ্য 12.7/10 মিটার। বুঝেছে? এবার বাড়িতে কত মিটার লম্বা কাপড় ছিল? তা বাড়িতে ছিল সমান 5.3/5 মিটার কাপড়। এবার মোট কাপড়ের পরিমাণ কত হবে? তাহলে মোট কাপড়ের পরিমাণ সমান কত বলা হচ্ছে? মোট কাপড়ের পরিমাণ হচ্ছে, এখানে আমরা যদি যোগ করি, দেখো মোট কাপড়ের পরিমাণ হচ্ছে তোমাদের 12.7/10 আর 5.3/5। আমরা যদি যোগ করি কত হবে তাহলে? তাহলে এই দুটোকে যোগ করে যদি, তাহলে 12.7/10 যুক্ত আর 5.3/5 মিটার সমান 12×10=120, 127 যুক্ত 5×25, 5×3 = 28, 28 কত হচ্ছে 5। আর ভগ্নাংশে যোগ করলে 10 আর 5 লসাগু করলে কত হচ্ছে 10 হয়। 127 যুক্ত 5×10, 28 দুগুণে কত হচ্ছে 28 দুগুণে 56, 56 সমান কত হবে? তাহলে 127 সঙ্গে 56 যদি আমি যোগ করি 183 হচ্ছে, 183/10 মিটার। এরপর মোট কাপড়ের পরিমাণ কত পেলাম আমরা? 183/10। তাহলে অতএব মোট কাপড় কত হলো? মোট কাপড় মানে 183/10 মিটার। তিনটি জানালার প্রতি পর্দায় কত মিটার করে লাগবে? 4.5/6 মিটার লম্বা কাপড় লাগবে, এবং তিনটি জানালার মোট কাপড় লাগবে কত হবে? অতএব আমরা লিখতে পারি, অতএব তিনটি জানালায় মোট কাপড় লাগবে তাহলে এই ক্ষেত্রে কী করবো? তাহলে 3 গুণিত কত হবে? 4.5 কত হচ্ছে 6 মিটার সমান 3 গুণিত 6×4 = 24, 5×4 = 9 হচ্ছে 29, 29/6 সমান কত হচ্ছে? 3 দুগুণে 6, 29/2 মিটার। তাহলে এবার আমরা অবশিষ্ট কাপড়ের পরিমাণ কত হবে? অতএব অবশিষ্ট কাপড়ের পরিমাণ সমান, তাহলে আমরা কত করব? যে 183/10 বিয়োগ কত হচ্ছে 29/2 সমান কত হচ্ছে? সমান লসাগু 10 আর 2 10 হবে, আর 183 বিয়োগ কত হবে? 5, 29, 5 কত হবে? 145 সমান কত হচ্ছে? সমান 183 থেকে 145 বাদ দিলে কত হচ্ছে? 38/10 মিটার। 38/10 মিটার যদি আমরা কাটাটি করি কত হচ্ছে? 38 আর 10 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 একে 2, 18 2 9 18, আর 2 5 10 কত হবে? 19/5 মিটার। আর 19/5 মিটার মানে কত হবে? 19/5 মিটার মানে করি 3.4 কত হচ্ছে 5 মিটার হচ্ছে। তাহলে অবশিষ্ট কাপড়ের পরিমাণ কত হবে? অবশিষ্ট কাপড়ের পরিমাণ হবে কত মিটার লম্বা কাপড় কাজে ব্যবহার করা হলো তা নির্ণয় করা হলো। তাহলে এখানে আনসার তোমাদের কী হলো? 3.4/5 মিটার। তাহলে 3.4/5 মিটার লম্বা কাপড় ব্যবহার করা হলো। কী হচ্ছে? কত মিটার লম্বা কাপড় কাজে ব্যবহার করা হলো না বলা আছে, হলো না। তাহলে অবশিষ্ট কাপড়ের পরিমাণ, এই যে পরিমাণ কাপড়টা এটা কিন্তু কাজে লাগলো না, যে পরিমাণ কাজে লাগলো তার যেটুকু পড়ে থাকলো কত হচ্ছে? 3.4/5 মিটার কাপড় কিন্তু কাজে লাগেনি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই একটু। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো
তিনে দিয়ে চলে এলাম যে এ বি একটি সরলরেখাংশের আঁকো যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে 8 সেমি সরলরেখাংশ অঙ্কন করবে, আর ওই সরলরেখাংশের উপর একটি বিন্দু পি নাও এমনভাবে যাতে এ পি ইকুয়ালস টু 4 সেমি হবে। অর্থাৎ কে যে ওই সরলরেখাংশের উপর একটি বিন্দু পি নাও এমনভাবে যাতে এ পি যার দৈর্ঘ্য হবে এপি হবে গিয়ে তোমাদের 4 সেমি হবে ও পিবি হবে 4 সেমি। যেহেতু 8 সেমি অর্থাৎ অর্ধেক করতে হবে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুর উপর পিএল লেখো, পি বিন্দুর উপর পিএল আঁকো, আর এল বিন্দুকে ও এ ও বি এর সঙ্গে যুক্ত করো। এল বিন্দুকে এ ও বি এর সঙ্গে সঙ্গে যুক্ত করো। আর ত্রিভুজ এ বি এল কী ধরনের ত্রিভুজ সেটা আমাদের অঙ্কন করতে হবে। চলো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এ বি একটি সরলরেখাংশ আঁকো, অর্থাৎ এ বি একটা সরলরেখাংশ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা এ বি সরলরেখাংশ আমরা স্কেল দিয়ে 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করে নেব যার দৈর্ঘ্য হচ্ছে এ বি সমান 8 সেমি। তোমরা নিচে কিন্তু নিচে 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ কেটে নাও। এটা হচ্ছে পেন্সিল কম্পাসের মাপ নিয়ে তোমরা এখানে পেন্সিল কম্পাসের মাপটা নিয়ে নাও, নিয়ে এখানে এই বিন্দুতে বসে 8 সেমি কেটে নাও। আমরা কেটে নিয়েছি এইটুকু 8 সেমি হলো। এখানে নামকরণ করলাম এ আর বি, এ বি করলাম। তবে ওই রেখাংশের উপর একটি বিন্দু পি নাও এমনভাবে নাও যাতে এ পি 4 সেমি হবে আর পি বি হবে 4 সেমি। এর মাঝখান বরাবর অর্থাৎ অর্ধেক করবে, অর্থাৎ অর্ধেক করলে আমরা কি করব, যে এ আর পি এমনভাবে নেব আমরা কি, যে উভয় অংশ এখানে যে মাঝখানে যে একটা পি বিন্দু নেব, এই পি বিন্দুটা কিন্তু পি বিন্দুর মান এদিকেও 4 সেমি হবে, এদিকেও 4 সেমি হবে। এই টোটালটা 8 সেমি ছিল। তাহলে এই পি বিন্দুটা নেব কীভাবে, আমরা স্কেল দিয়েও নিতে পারি, কিন্তু আমরা পেন্সিল কম্পাসের সাহায্যেও নিতে পারি। দেখো আমরা এবার কি করব, যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুর উপর পিএল অঙ্কন করব। অর্থাৎ এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা পিএল লম্ব অঙ্কন করব। আর এখানে দেখো আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব, যে এ বিকে সমদ্বিখণ্ডিত করলে প্রতি অংশে 4 সেমি করে পড়ে থাকবে। আচ্ছা 4 সেমি করে পড়ে থাকবে। আমরা পেন্সিল কম্পাস সেট করে এদিকে কাটবো আর একবার এদিকে কাটবো। তাহলে এদিকে কাটবো একবার, আবার এদিকে কাটবো একবার। এবার এক্ষেত্রে যুক্ত করলে পেন্সিল কম্পাসের সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। কি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, হচ্ছে এইভাবে কাটবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। অর্থাৎ এটা হলো এদিকে 4 সেমি হয়ে যাবে, এদিকে 4 সেমি হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অলরেডি পিএল বিন্দু, পি বিন্দু, এটা যে পি বিন্দু ছিল, পি বিন্দুর উপর পিএল লম্ব আঁকো। এখানে এল একটা লম্ব আমরা অঙ্কন অলরেডি করে ফেললাম, লম্ব। এই যে পিএল একটা লম্ব, অর্থাৎ এ বি আমরা লিখলাম এ বি, সরি পিএল লম্ব এ বি। তাহলে এল বিন্দুকে এ বি এ ও বি এর সঙ্গে যুক্ত করো। এল বিন্দু, এই যে এল আমরা যে বিন্দুটা নিলাম, ধরো এখানে বিন্দু পেলাম, তাই এল বিন্দুটাকে আমরা কি, এল বিন্দুটাকে এ এবং বির সঙ্গে যুক্ত করলাম, এ এবং বির সঙ্গে যুক্ত করলাম, বুঝেছে, এল ও বির সঙ্গে যুক্ত করলাম। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা এই দুটো বাহুর মান জানি না। দেখো এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, দেখো ত্রিভুজ এ বি এল, দেখো ত্রিভুজ এ বি এল, এই যে ত্রিভুজটা যে আঁকলাম আমরা, তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হবে, এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই দুটি বাহু অন্তত সমান হবে, এই দুটি বাহু সমান হবে। অর্থাৎ ত্রিভুজ এ বি এল এর এ এল ইকুয়ালস টু বি এল। সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু হবে, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, বুঝেছে। এরপরের যে জ্যামিতিটা রয়েছে, দেখো এরপরের জ্যামিতিটা রয়েছে দুই দিকের জ্যামিতি। স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেন্টিমিটার বা 6 সেমি লম্বা দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো। সরলরেখাংশের নাম দাও এ বি। ওই সরলরেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করো ও প্রত্যেক ভাগের দৈর্ঘ্য মাপ করো। তোমরা এইরকম 6 সেন্টি ভাগ করে এখানে প্রথমে অর্ধেক করবে, আবার এইটুকুর মাপ নিয়ে আবার এইটুকু অর্ধেক করবে। এরকম কতগুলো টুকরো করতে বলছে, 4টি টুকরো করতে বলছে। আচ্ছা আচ্ছা এই সরলরেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে 4টি ভাগ করবে, সমদ্বিখণ্ডিত করবে, প্রতিটি অংশ সমদ্বিখণ্ডিত করবে। আমি আগের মডেল স্কুলে বুঝিয়ে দিয়েছি। চলো
3 নম্বর প্রশ্ন বলেছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকো এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একে সমান 4 ভাগে বিভক্ত করো, প্রত্যেককে অংশের মাপ লেখো। তাহলে 120 ডিগ্রিকে প্রথমে সমাদ্বিখণ্ডিত করবো 60 ডিগ্রি 60 ডিগ্রি করতে হচ্ছে, আবার 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 60 ডিগ্রিকে আবার 30 ডিগ্রি 30 ডিগ্রি করে ভাগ করবে, ভাগ করে তোমরা মোট 120ডিগ্রিকে 4 ভাগ করে কত হবে, প্রতিটি কোণের মান বা প্রতিটি কোণের মান হবে 30 ডিগ্রি করে হবে, 30 ডিগ্রি করে মোট 4টি কোণ হবে। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ আঁকো, সেই ত্রিভুজের 3টি কোণকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমাদ্বিখণ্ডিত করো। তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ত্রিভুজ আঁকতে বলা হচ্ছে, সেই ত্রিভুজকে 3টি কোণকে স্কেল ও পেন্সিলের কম্পাসের সাহায্যে সমাদ্বিখণ্ডিত করো, 3টি সমাদ্বিখণ্ডক সমবিন্দু কিনা দেখো। তাহলে এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করবে, যে এরকম একটা ত্রিভুজ নেবে তোমরা, তাকে প্রতিটি কোণকে প্রতিটি বাহুর মধ্যবিন্দু অঙ্কন করে আর প্রতিটি কোণকে সমাদ্বিখণ্ডিত করবে। বুঝেছে? প্রতিটি কোণকে সমাদ্বিখণ্ডিত করলে এই যে মধ্যমাগুলি, এই যে ত্রিভুজের মধ্যমাগুলি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে কিনা সেটা তোমাদের যাচাই করতে হবে। বুঝা গেছে? চলো, এইগুলো তোমাদের তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আজকের তোমাদের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করেছি। এর পরের ক্লাসে আমি তোমাদের 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। চলো, আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।